আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে আজকে আলোচনা করব। আমি এই অধ্যায়টাকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি যেন তোমার ইন্টারমিডিয়েট থার্মোডাইনামিক্স বোঝার জন্য একদম প্রপার বেসিক নলেজ তোমার মধ্যে ইনফ্লুয়েন্সড হয়, এবং অধ্যায়টাকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি যেন তোমরা তোমাদের পদার্থবিজ্ঞান শেখার যে তোমার মনস্তাত্ত্বিক জগৎ তার সমূলে একটা খুব পজিটিভ পরিবর্তনের জন্য সহায়ক হয় ইনশাআল্লাহ। আমি মিলন ভাই তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এই অধ্যায়ে ইনশাআল্লাহ। আমাদের অধ্যায়ের প্রথম টপিক কি? তাপ। তাপ এক প্রকার শক্তি, এরকম তোমরা অনেক কিছু জানো। হোল্ড, আমরা ওইদিকে না যাবো, আমরা পদার্থবিজ্ঞানের অ্যানালজি দিয়ে আজকে শিখব তাপের ইন ডিটেইল তথ্য। হ্যাঁ, খেয়াল করো, আমরা ছোটো ক্লাসে পড়ে আসছি যে বস্তুর কণাগুলো তার স্থানে কম্পমিত হতে থাকে। কঠিন তরল হলে একটু বেশি স্পেস নিয়ে কম্পমিত হয়, আর যখন আমরা গ্যাস অবস্থায় পাই তারা একটু কণাগুলো মুক্তভাবে ছোটাছুটি করতে পারে, কিন্তু একবারেই তারা মুক্ত না। এটুকু তো শিখে আসছে, তাই না? তো সেখানে আমরা জানতাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ শক্তি বেশি থাকে, তাই না? আচ্ছা, তরলে কম থাকে, গ্যাসে আরও কম থাকে, একবারে নাই তা না। ওকে, তো এটা একটা মনে করো সিলিন্ডারে আমি সামান্য কিছু গ্যাস নিয়ে আসছি, সেখানে প্রত্যেকটা কণার মধ্যে আরেকটা কণাকে আকর্ষণ করার প্রবণতা আছে না? হ্যাঁ, তার মধ্যে আকর্ষণ করার অর্থাৎ এক ধরনের শক্তি সঞ্চিত আছে, তাই তো? আন্ত আকর্ষণের কারণে এক ধরনের শক্তি সঞ্চয় আছে, যার মাধ্যমে তার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চয় আছে যার মাধ্যমে সে আরেকটা কণাকে আকর্ষণ করতে পারে। এই লাইনটা আসলে বোঝাইতে চাইছিলাম, বুঝতে পারছো? সেই শক্তিটাকে আমরা বলবো বিভব শক্তি। ওই কণার বিভব শক্তি, এই কণাটার বিভব শক্তি, বুঝতে পারছো? আচ্ছা, আমরা বিভব শক্তিকে ইংরেজিতে একটা ছোট্ট নাম দিয়ে নামকরণ করতাম, কি মনে আছে? সেটা হচ্ছে ইপি। ক্লিয়ার? ওকে, তাহলে এই প্রত্যেকটা কণার মধ্যে বিভব শক্তি আছে, মানে এক ধরনের শক্তি সঞ্চিত আছে। এতটুকু ক্লিয়ার? ওকে ওকে, দেখো এখন একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও তো। তুমি যদি দেখো একটা ফুটবল মাঠের মধ্যে আছে, কিক করছো, তাহলে কি করবে ফুটবলটা? সে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? তো সে যদি সামনের দিকে যায় এখান থেকে এখানে, তার মধ্যে একটা রৈখিক গতি আছে। আচ্ছা, এবং সে তার নিজের জায়গায় একবার করে ঘুরতে ঘুরতে যাচ্ছে, তার মানে তার মধ্যে কি আছে? ঘূর্ণন গতি আছে। আচ্ছা, আমি যদি বলি এই কণাটার ক্ষেত্রে, তুমি একটু বলবে কি কি? আচ্ছা, তুমি বলবে যে এর মধ্যে তো রৈখিক গতি আছে। আচ্ছা, রৈখিক গতি আছে, তারপর বলবে যে ঘূর্ণন গতি আছে। ওকে, ঘূর্ণন গতি আছে। আচ্ছা, বলো তো প্রত্যেকটা পদার্থের কণাই যদি তার স্থানে কম্পমিত হতে থাকে, তাহলে সেখানে এক ধরনের কম্পন গতি আছে না? রাইট, কম্পন গতি, কম্পনজনিত গতি আছে। আচ্ছা, বলো তো এই যে রৈখিক গতি, ঘূর্ণন গতি, কম্পনজনিত গতি, যার মধ্যে গতি আছে তার কি অবশ্যই ওই অবস্থায় একটা গতি শক্তি থাকবে? তোমরা এই প্রকারভেদগুলো গতির অধ্যায়ে পড়ে আসছো, কাজক্ষমতার অধ্যায়ে গতিশক্তি পড়ে আসছো, তাই তো? তাহলে এর মধ্যে কি আছে? অবশ্যই রৈখিক গতি শক্তি আছে। ওকে, তোমরা এতটুকু জানো। তাহলে কৌণিক গতিশক্তি আছে, এবং মানে ঘূর্ণন গতিশক্তি আছে, এবং কম্পন গতিশক্তি আছে। 3 প্রকারের গতিশক্তি আছে। কার? এই একটি কণা। তাহলে এই তিনটাকে আমরা অনেক আলাদা আলাদা করে পরিমাপ না করে আমরা অ্যাভারেজ করে নিয়ে আসি, যে এই তিনটা মিলে আমরা একটা লাইন বলতে চাই তাদেরকে, যে একটি কণার কি বলতে চাচ্ছি? একটি কণার, খেয়াল করো, একটি কণার গড় গতিশক্তি। কি বললাম? এটাকে একটি কণার গড় গতিশক্তি বললাম। তোমরা তো গতিশক্তিকে কি নামে যেন ডাকো? আচ্ছা, তোমরা তো গড় গতিশক্তিকে একটা নাম দিয়ে থাকো, সেটার নাম হচ্ছে ই কে, রাইট? গতিশক্তিকে ই কে বলো, আর বিভব শক্তিকে বলো ইপি। তাহলে আমি তোমাকে যদি বলি যে এই একটা কণার মধ্যেই কি পরিমাণ শক্তি আছে, এখন তুমি কি বলবে আমাকে? বলো তো, যে এটা যোগ করে দেন। ওকে, মেনে নিলাম। তো যোগ করলে কি কি পাবো? ই কে
যোগ ইপি, তাই না? তাহলে এটা একটা কণার জন্য গতিশক্তি না? এখন আমি যদি বলি এখানে যতগুলো কণা আছে সবার জন্য নির্ণয় করো তো গতিশক্তি আলাদা না, বিভব শক্তি আলাদা না, সবগুলোকে একত্রে করবে, একত্রিত শক্তি কত? তাহলে তুমি বলবে তো অবশ্যই যেটা তো একটা মোট শক্তির কথা বলতেছেন আপনি। হ্যাঁ অবশ্যই, এর মধ্যে এখন প্রত্যেকটা কণার জন্য তুমি বিভব শক্তি এবং গতিশক্তিকে যোগ করে যদি সবগুলো কণার জন্য নির্ণয় করো, তাহলে সে যে ভ্যালুটা পাবে, ফলাফল পাবে, সেটা হবে এই গ্যাসের অভ্যন্তরীণ মোট শক্তি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে মোট শক্তি নামে অবহিত করলাম, সেটা একটি কণার ক্ষেত্রে না, এখন সম্পূর্ণ গ্যাসের। তাহলে এটাকে টোটালি আমরা এই মোট শক্তিটাকে একটা নাম দিয়ে থাকি, দুঃখিত, খেয়াল করো, এই মোট শক্তিটাকে আমরা একটা সুন্দর নাম দিয়ে থাকি, সেটা কি? এই মোট শক্তিকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি। কি নাম বলি? অভ্যন্তরীণ শক্তি। আর অভ্যন্তরীণ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজিতে বলা হয় ইন্টারনাল এনার্জি। কি বলা হয়? ইন্টারনাল এনার্জি, বাট ওকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু শুধু একটু তোমরা যদি বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ আমরা বেসিক কনসেপ্টটা খুব সুন্দর করে বুঝতে পারছি। শুধু এখন ছোট্ট একটা বিষয় দেখব, এটাই জাস্ট এই টপিকের টার্নিং পয়েন্ট। দেখো, আমি এই বিষয়টাকে একটু ফটোকপি নিতে চাইতেছি, খেয়াল করো। একটু খেয়াল করো, আমি বললাম একটা সংখ্যা দ্বারা, তোমরা জানো গতিশক্তির একক জুল না? ওকে, জুল দিয়েই বোঝাবো। খেয়াল করো, এই যে একটা কণা, এই কণাটা সে একটা গতিতে মানে বেগে ছুটতেছে ভিতরে, প্রত্যেকটা কণাই একই রকম বেগে ছুটতেছে ধরে নাও। অবশ্যই সবগুলো সমান হবে না, কিছু কম বেশি থাকবেই, কারণ তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, কম বেশি হওয়াটা খুবই স্বাভাবিক। তো আমরা ধরে নিচ্ছি যে এর প্রত্যেকটা কণার গতিশক্তি হচ্ছে, একটার গড় গতিশক্তি মনে করো 100 জুল। 100 জুল আসলে বড় বড় সংখ্যা দিয়ে বা ছোট ছোট সংখ্যা দিয়ে অনেক সময় বোঝাই, সংখ্যাগুলো বাস্তবে কি এগুলো পসিবল? বাস্তবে কিন্তু অনেক সময় এগুলো মিট করবে না সংখ্যাগুলো। তা আমরা শেখার সুবিধার্থে করতেছি, পরবর্তীতে তোমরা যখন রিয়েল অ্যানালজি মানে রিয়েল এক্সপেরিমেন্ট সম্পর্কে দেখবে, জানবে, তখন এগুলো তোমরা রিয়েল ভ্যালু দিয়ে আসলে ওই সব এক্সপেরিমেন্ট করবে। হ্যাঁ, তাই অনেক টিচার আছে পণ্ডিত বইলা মন্তব্য করে, সেটা আলাদা ব্যাপার, আমরা ওইদিকে ফোকাস দিচ্ছি না। ওকে, খেয়াল করো, তাহলে একটি কণার জন্য এটা হচ্ছে আমার গড় গতিশক্তি। তাহলে অনেকগুলো কণা এখানে যদি মনে করো 10টা থাকে, সাপোজ, আমি তো জানি না কয়টা আছে, আর গ্যাসের কণাগুলো তো এইভাবে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে তোমরা অনেক সময় গুনে থাকো, আমি ওই দিক যাইতে চাচ্ছি না এখন, একটু জাস্ট বোঝার জন্য। খেয়াল করো, আমি বলে দিচ্ছি যে এখানে টোটাল কণাগুলোর মধ্যে এখন শক্তি সঞ্চিত আছে 1000 জুল। 100 জুল লিখলাম আবারও, 1000 জুল। বুঝতে পারছো? এটা হচ্ছে এখন এর অভ্যন্তরীণ শক্তি, তাই না? ওকে, এখন আমি যদি এর নিচে, খেয়াল করো, আমি একটু অন্য কিছু মনে করতে চাইছিলাম। মনে করো আমাদের এখানে একটা ছোট স্ট্যান্ডের উপরে নিচে একটা চুলা আছে, মনে করো এটা একটা চুলা, বুঝছো? চুলা আছে, আমরা স্ট্যান্ডের উপর রেখে কিছুক্ষণ চুলাটা জ্বালিয়ে রাখলাম, এই সামান্য সময় 2-3 মিনিট। এখন বলো তো, যখন আমি চুলাটা কিছুক্ষণ চালু রাখলাম, তখন ধীরে ধীরে এই কণাগুলো কি আগে যে এক একটার জন্য ছিল 100 জুল ওদের হচ্ছে গড় গতিশক্তি, যখন একটু চুলাটা কিছুক্ষণ আমি অন করে দেব, তার কিছু সময় পরে তুমি যদি এক একটা কণার জন্য গড় গতিশক্তি মেপে দেখো, সেখানে কি 100ই থাকবে না, কিছুটা বৃদ্ধি পাবে।
তো ধরে নিলাম আমরা একটাতে আছে 120 গড়, মানে 120 জুল গড় গতিশক্তি। এখন তাহলে টোটালটা কত হবে? আমরা 10টার জন্য হিসাব করছিলাম না, তাহলে এখনও 10টার জন্য হিসাব করলে কত হবে? নতুন একটু আমি হলুদ কালার দিয়ে লিখতেছি, দেখো। তাহলে নতুন গড় গতিশক্তি কত হবে? 20 10 দিয়ে গুণ করলে 1200 জুল, তাই তো? এটা হচ্ছে আদি, এটা হচ্ছে নতুন। আচ্ছা, আমরা একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। নতুন অভ্যন্তরীণ শক্তি, তাইলে না? আচ্ছা, গড় গতিশক্তি না বলে আমরা মোট শক্তি বলি বা অভ্যন্তরীণ শক্তি বলি। একবারে একটা শব্দ ব্যাক করি, অভ্যন্তরীণ শক্তি। ওকে, আচ্ছা, আমরা এটাকে আমরা বলবো আদি, আদি অভ্যন্তরীণ শক্তি। আদি অভ্যন্তরীণ শক্তি 100 জুল, আর নতুন হচ্ছে 1200 জুল। এখন আমি যদি বলি যে বলো তো এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হলো, তাহলে তুমি বলতে পারবা না? হ্যাঁ, তুমি তো বলতে পারো, খুব সুন্দর পারো, এটা আমিও জানি। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দুইশো জুল। তুমি তো অনেক সুন্দর করে নির্ণয় করে ফেলছো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 200 জুল, তাই না? ওকে, এই যে দেখো তো, তুমি একটা ছোট্ট বিষয় খেয়াল করো তো, তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকা আছে, একটা নোট। আমি তোমাকে একটা 5 টাকার নোট দিলাম, তুমি তো বলবে এখন যে তোমার কাছে 15 টাকা আছে, তাই না? এখন যদি এমন হয় যে আমি তোমাকে 5 টাকা না 5 গ্রাম আমি তোমাকে গোল্ড দিলাম, গোল্ড, সেটাও তো সম্পদ, টাকাও সম্পদ, 5 গ্রাম গোল্ড এটাও সম্পদ। এখন তুমি কি বলবা? এখানে 5 এনে যোগ করে বলবা যে 15 টাকা আছে তোমার কাছে, এটা কি ঠিক হবে? না, হবে না। তুমি কি বলবা যে না, টাকা না, তাহলে তো গোল্ড আছে, তার মানে গ্রাম, 15 গ্রাম গোল্ড আছে, এরকম করে লিখতে পারবা? পারবা না তো, কারণ দুটো তো এক জিনিস না, তুমি যোগ করবা কীভাবে? আমরা এতটুকু কিন্তু শিখে আসছি যে একই হলে তাদের যোগ হয়, না হলে যোগ হয় না। কোনো কিছু থেকে বাদ দিতে হলে একই পরিমাণ মানে একই রাশির থেকে বাদ দেওয়া যাবে। তুমি চিন্তা করো তো, তুমি 1200 জুল থেকে 1000 জুল বাদ দিছো, একই রাশি তাই বাদ দিতে পারছো, এবং তাদের ফলাফল পরিবর্তনটা তুমি দেখতে পাচ্ছ 200 জুল। আচ্ছা বলো তো, এর আদি অভ্যন্তরীণ শক্তি কত ছিল? 1000 জুল। তুমি চুলা অন করে দিছো, কিছু সময় একটা স্ট্যান্ডের উপর রেখে সিলিন্ডারটা ধীরে ধীরে গরম হয়ে গেছে একটু, তারপরে তুমি চুলাটাকে মনে করো সরায় রাখছো, তখন দেখো এক একটা কণার বা টোটাল অভ্যন্তরীণ শক্তি দেখতেছো, নতুন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 1200 জুল। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো 200 জুল। আচ্ছা বলো তো, এই 200 জুল কোথায় থেকে আসলো? তুমি কি বলবে? এই যে আমরা এখানে তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ কি করছি? তুমি বলবে যে তাপ প্রয়োগ করছি। যদি তাপ প্রয়োগ করি তাহলে বলতেই পারি তুমি আগে 1000 অভ্যন্তরীণ শক্তির একটা গ্যাসকে কোনো একটা পরিবেশে নিয়ে বা কোনো একটা সিস্টেমে, সেখানে তুমি তার অভ্যন্তরীণ শক্তিকে 1200 জুল তৈরি করছো, তার মানে তুমি কি করছো? সেখানে 200 জুল শক্তি প্রয়োগ করছো। ট্রু, 200 জুল শক্তি প্রয়োগ করছো। তাহলে তুমি এখানে বলবা তাপ প্রয়োগ করছো? আমি বলবো যে তুমি তাপ শক্তি প্রয়োগ করছো, কারণ তুমি 200 জুল শক্তি প্রয়োগ করছো, তাই না? শক্তির একক জুল, 200 জুল শক্তি প্রয়োগ করছো, তাহলে তুমি আসলে তাপ শক্তি প্রয়োগ করছো 200 জুল। এজন্যই হচ্ছে তাপ এক প্রকার শক্তি। বুঝতে পারছো? টাকার সাথে টাকা যোগ হয়, জুলের সাথে জুল যোগ হয়, তাহলে অবশ্যই তুমি যেটা দিছো সেটা একটা শক্তি,
এবং সেটা 200 জুল। তার মানে তুমি যা প্রয়োগ করছো তা যদি 200 জুল শক্তি হয়, তুমি তাকে বলতেছো তাপ প্রয়োগ করছো, তার মানে অবশ্যই সে একটা তাপ, সে এক প্রকার শক্তি, মানে তাপ শক্তি, যাকে তুমি প্রয়োগ করছো এই চুলার মাধ্যমে। তাহলে আমরা কি বলতেছি? তাপ এক প্রকার শক্তি যা এক বস্তু থেকে দেখো আরেক বস্তুতে যাচ্ছে। দেখো গ্যাসে কি তুমি সরাসরি দিচ্ছ না, ও তো সিলিন্ডার আছে, তার মানে গায়ে আগে তাপ লাগতেছে, তারপর সেটা কণায় যাচ্ছে, ধীরে ধীরে ট্রান্সফার হচ্ছে। তাহলে আমরা একটু এই বিষয়টা বুঝি, কিভাবে তাপ এক বস্তু থেকে আরেক বস্তুতে যায়। দেখো তো, মনে করো এইখানে তোমার একটা মানে একটা গ্যাস আছে, অক্সিজেন গ্যাস মনে করো, এর কণাগুলো এখানে আছে, অথবা মনে করো হিলিয়াম গ্যাস, এর কণাগুলো এখানে আছে। এখানে আর একটা মনে করো পাত্রের মধ্যে তোমার আরও কিছু হিলিয়াম গ্যাস আছে। বুঝতে পারছো? এখানকার এক একটা কণার গড় গতিশক্তি হচ্ছে 50 জুল। এখানে এক একটা কণার গড় গতিশক্তি হচ্ছে 100 জুল। খেয়াল করো আমি কি বলি, একটু খেয়াল করো। যদি তাই হয়, এখন তুমি যদি কোনোভাবে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দাও, কি বললাম, এদের মধ্যে, খেয়াল করো, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দাও, খেয়াল করো ভালো করে। এই যে আমি এইখানে তাদের মধ্যে একটা পাইপ, নলাকার পাইপ তৈরি করে দিলাম, তাহলে কি ঘটবে এখানে? তুমি তো অবশ্যই বলতে পারবা, এই কণাগুলো তো ছোটাছুটি করার কথা, এই দিক দৌড়াবে, এই দিক দৌড়াবে, এই দিক দৌড়াবে, এই দিক দৌড়াবে, তাই না? দেখো তো এইখানকার দুইটা কণাকে আমি বাইরে নিয়ে আসলাম, এই দিকে আসবে, এই দিকে যাবে, মাঝখানে কি হবে? সংঘর্ষ হবে। সংঘর্ষ হলে কি হয়? তুমি দ্বিতীয় অধ্যায়, গতিশক্তির অধ্যায় পড়ছো? গতিশক্তির অধ্যায় পড়ছো, সেটা 4র্থ অধ্যায় ছিল, আদি গতিশক্তি, শেষ গতিশক্তি, না? হ্যাঁ, গতিশীল গাড়ির ক্ষেত্রে। সেখানে কি দেখছো? দুটো ভিন্ন ভিন্ন বস্তু যদি একটা আরেকটাকে, মনে করো দুইটা সামনের দিকেই যাচ্ছে, দুইটা বল, একটা বড় আর একটা ছোট, সামনের দিকে যাচ্ছে। এ যাচ্ছে সামনে, এ একটু বেশি বেগে যাচ্ছে, এ একটু কম বেগে যাচ্ছে, তো ধাক্কা দিবে। ধাক্কা দিলে কি হবে? ও আরও একটু বেশি স্পিডে যাওয়া শুরু করবে, ও ধাক্কা দেওয়ার পর ওর একটু স্পিড কমে যাবে। কত? এ যে বেগে যাচ্ছিল তার থেকে যদি কম বেগে যায়, তাহলে এর গতিশক্তি কি কিছু কমে গেল না? ও আস্তে যাচ্ছিল, ধাক্কার পরে ও জোরে যাচ্ছে, তাহলে ওর গতিশক্তি কি বৃদ্ধি পেল না? কারণ বেগ বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাবে না? তো ওই যে গতিশক্তি বৃদ্ধি পাইলো, কোথায় থেকে পাইলো ওই গতিশক্তিটা? এই ধাক্কা দেওয়ার সময় ওর গায়ে ট্রান্সফার হয়েছে শক্তি। ও ধাক্কা দিছে মানে ও কিছু বল পাইলো, আর কাউকে বল প্রয়োগ করা মানে সে গতিশীল হচ্ছে, তার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চয় হবে, তাই না? সেটা গতিশক্তি রূপে সে সামনের দিকে এগোতে থাকবে। তাহলে কি হবে? এখানকার প্রত্যেকটা কণা একটা আরেকটাকে সংঘর্ষ করবে না? তাহলে প্রথমবার যখন ধাক্কা লাগবে তখন এ কিছু শক্তি ওকে দিবে, কারণ ওর স্পিড কম, এর স্পিড বেশি, তাই বলেন এর গড় গতিশক্তি কম, এর গড় গতিশক্তি বেশি। ঠিক কিনা বলো? এতটুকু বুঝতে পারছো আশা করি। তোমার যেহেতু এইটুকু আগের টপিক ছিল, তাই খুব ভালো বুঝতে পারার কথা। খেয়াল করো এখন কি বলি এইখানে। তাহলে কি হবে? এ কিছু সময় এই কণাগুলো ওর কণাগুলোকে গিয়ে ধাক্কা দেবে, এর সাথে ধাক্কায় লিপ্ত হচ্ছে, এ কিছু শক্তি ওরে দিল, মনে করো 100 থেকে 10 দিল, 90 হয়ে গেল। এ হয়ে গেল 90 জুল, আর ওরা হয়ে গেল, এই যে এখানে একটু অবশ্য একটু বুঝতে ভুল হয়ে যাবে তোমার, এ বলছি তো তখন ওইখানে নিয়ে নেবে। এর কণাগুলো এখন মনে করো 90 জুল, এরা কি হয়ে যাবে? 60 জুল হয়ে যাবে না? তারপরে মনে করো 75 জুল হয়ে গেল, মানে টোটাল 25 কমলো, তাহলে টোটাল 25 বাড়বে না? এরাও 75 জুল হয়ে গেল। কত? যখন দুইটি কণা সমান ভর, সমান বেগ নিয়ে যাচ্ছে, দুজনের মধ্যে সংঘর্ষ হইল, তখন কি করবে তারা? একই ভর বেগ নিয়ে বিপরীত দিকে তারা ছুটতে শুরু করবে, তাই না? তখন দেখবে তাদের গতিশক্তির আর কোনো পরিবর্তন নাই। তার মানে এও কিছু ওকে দিচ্ছে না, ও একে কিছু দিচ্ছে না, কারণ যে বেগে আসছে ওই বেগেই যদি ফিরে যায়, যে বেগে আসে ওই বেগেই ফিরে যায়, গতিশক্তির তো পরিবর্তন নাই। তার মানে কাউকে কিছু দেয়ও নাই, কারো কাছ থেকে কিছু গ্রহণও করে না। সংঘর্ষ হয়ে গেছে, চলে গেছে, তাহলে এখানে কি হবে? তখন তারা সাম্য অবস্থায় চলে আসবে, মানে এখন সংঘর্ষ হবে ঠিকই, কিন্তু শক্তির আদান প্রদান আর হবে না। আর এর আগে যদি 2-3 বার সংঘর্ষ হয়, তখন তাদের মধ্যে শক্তির আদান প্রদান হচ্ছে। একটু ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, ওকে। তাহলে তুমি বলতে পারো, আচ্ছা তোমাদের বইয়ে একটা ছোট্ট টপিক ছিল, এটা একটু পরে বলা দরকার, এখন না, একটু পরে। আমরা তাপীয় অবস্থাকে এটা বুঝতে চাই, তার আগে একটু খেয়াল করো আমরা কি দেখে আসলাম। এরকম কিছু দেখে আসলাম না? আচ্ছা,
আচ্ছা আচ্ছা, দেখো আমি কি বলতেছিলাম, এখানে আমি একই রকম দুইটা ছোট্ট ছোট টিউব নিছি, মনে করো সিলিন্ডারের মতো একদম ছোট, তার মধ্যে একই রকম গ্যাস নিছি। এর গড় গতিশক্তি, এক একটা কণার গড় গতিশক্তি মনে করো 100 জুল, এর প্রত্যেকটা কণার গড় গতিশক্তি মনে করো 50 জুল। তাহলে কি হবে, এই কণাগুলো এইদিকে যাবে, এর কণাগুলো এইদিকে যাবে নাকি, সংঘর্ষে লিপ্ত হবে এবং এক সময় তারা কি করবে, সংঘর্ষের পরে এ কিছু তাপ শক্তি মানে এ কিছু শক্তি ওরে দিবে, ওরা ধীরে ধীরে ওদের শক্তি বৃদ্ধি করবে, এর ধীরে ধীরে শক্তি হ্রাস পাবে। তো এক সময় 75 যখন জুল হবে 25 হারাবে, 25 জুল শক্তি হারাইলো মনে করো, আর এরা ওই 25 জুল শক্তি গ্রহণ করলো এবং উভয়ই 75 জুল শক্তিতে এসে স্থায়িত্ব মানে সাম্য অবস্থায় আসলো। এখন আর তারা সংঘর্ষ করলে শক্তির আদান প্রদান করে না। এইটুক থেকে আমরা কি বুঝলাম, যে কণাগুলো এর যদি গতিশক্তি বেশি থাকে, গড় গতিশক্তি, এর যদি দুঃখিত, এই কণাগুলোর প্রত্যেকটার গড় গতিশক্তি যদি বেশি হয়, এই কণাগুলোর প্রত্যেকটার গড় গতিশক্তি যদি কম হয়, তারা যতক্ষণ পর্যন্ত না সাম্য অবস্থায় আসবে ততক্ষণ তাদের মধ্যে সংঘর্ষ হতেই থাকবে এবং শক্তির আদান প্রদান হতে থাকবে। সাম্য অবস্থায় এলে কি আর সংঘর্ষ হবে না, সংঘর্ষ তখনও হবে, সংঘর্ষ হলেও তাদের মধ্যে শক্তির আদান প্রদান হবে না। তখন আমরা বলবো এর গড় গতিশক্তি আর এর গড় গতিশক্তি সমান, সাম্য অবস্থায় আছে। এইটুকু বুঝতে পারছো? তখন এই অবস্থাটাকে বলবো আমরা সাম্য অবস্থা। ক্লিয়ার? আচ্ছা, যদি সাম্য অবস্থা হয়, খেয়াল করো তো একটা ছোট্ট বিষয়, এই বস্তু থেকে এই বস্তুতে তাপ যাচ্ছে কিভাবে, তাপ কিভাবে যাচ্ছে দেখো তো। আমরা একটু আগে কি শিখলাম, এখানে এই যে এখানে, হ্যাঁ, তাপ দিচ্ছি, তার কণাগুলোর গড় গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। ওকে, এর গড় গতিশক্তি ছিল 50, এখন হয়ে গেছে 75, তার মানে অবশ্যই ওর মধ্যে কিছু শক্তি আসছে, সেটা তো তাপ, তাপ আকারে মানে তাপ শক্তি এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে এক কোণা থেকে আরেক কোণায় যাচ্ছে, এটাই না? আসলে এটাই এই ঘটনা। এখন চিন্তা করো, প্রত্যেকটা কণা এর একরকম গড় গতিশক্তি না, এর আর এক রকম গড় গতিশক্তি না। দেখো গড় গতিশক্তি বলতে বলতে কেমন লাগতেছে, একটু শব্দটা একটু বড় হয়ে যাচ্ছে, আমরা একটা নিক নেম দিই। দেখো তো, এর কণাগুলো যখন গড় গতিশক্তি কম তখন সে একরকম গতিতে ছুটে, এর কণাগুলোর গড় গতিশক্তি যখন বেশি তখন সে আর এক রকম ছুটে। দুইটা ডিফারেন্ট অবস্থা না, দুইটা ডিফারেন্ট অবস্থা। তাহলে আমরা এই গড় গতিশক্তিকে একটা নাম দিব, যাকে বলবো অবস্থা। কত এই অবস্থাটা কিসের উপর নির্ভর করতেছে, তুমি কতটুকু তাপ দিচ্ছ বা কতটুকু তাপ ওর কাছ থেকে মনে করো নিয়ে নিচ্ছ। দেখো এর কাছ থেকে ও কিছু তাপ রিলিজ করবে, রিলিজ করার পরে ও কিছু শক্তি হারাইলো, মানে তাপ রিলিজ করলো, তাহলে ওর কণাগুলোর গড় গতিশক্তি আগে যে অবস্থা তার থেকে একটু অন্য অবস্থায় পরিণত হলো। এর কণাগুলো কিছু তাপ শক্তি গ্রহণ করলো, তাই এর কণাগুলোর গড় গতিশক্তি বৃদ্ধি পেল, তাই এই কণাগুলোর গড় গতিশক্তির অবস্থার পরিবর্তন হলো। তাহলে এই গড় গতিশক্তির পরিবর্তনটাকে আমরা কিসের অবস্থা বলতে পারি, কি দেওয়া নেওয়ার মাধ্যমে এই অবস্থাটা এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাচ্ছে। আসলেই দেখো তো সেটা তাপ না, হ্যাঁ তাপ, তার মানে এটা তাপের অবস্থা। কিসের অবস্থা? তাপের অবস্থা। যদি তাপের অবস্থা হয়, এই তাপের অবস্থাটাকেই জাস্ট আমরা বলতেছিলাম, দুঃখিত আমি, এই তাপের অবস্থাটাকেই আমরা বলতেছিলাম কি, তাপীয় অবস্থা। এই তাপের অবস্থাটাকেই আমরা কি বলতেছি, তাপীয় অবস্থা। তাহলে কোনো একটা বস্তুর এক একটি কণার গড় গতিশক্তির অবস্থাকে বলতেছি আমরা তাপীয় অবস্থা। ক্লিয়ার? তাপীয় অবস্থা শব্দ দুইটা হয়ে গেছে, এটাকে আমরা একটা নিক নেম দিই, নিক নেম। এই নিক নেমের নাম হইল তাপমাত্রা। তাহলে কোনো একটা গ্যাসের বা কোনো একটা বস্তুর প্রত্যেকটা কণার গড় গতিশক্তির যে অবস্থা, সেটাকে না গড় গতিশক্তিকে আমরা কি বলতেছি, তাপীয় অবস্থা। খেয়াল করো, এখানে আমরা বারবার একে গড় গতিশক্তি বলতাম না, এই যে একটি কণার গড় গতিশক্তি, এই একটি কণার গড় গতিশক্তিকেই আমরা এখন কি বলবো, তাহলে তাপীয় অবস্থা। আর এই অবস্থাটা পরিবর্তন হয় কিসের কারণে, তাপের কারণে। কিসের কারণে? হ্যাঁ, এই তাপীয় অবস্থা, এই তাপীয় অবস্থাকেই আমরা বলবো, নিকনেম দিলাম, কি নিকনেম, তাপমাত্রা। তাহলে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা, দুঃখিত, কোনো একটা বস্তুর
তাপীয় অবস্থাটাকে আমরা কি বলবো? তার তাপমাত্রা। তাহলে তাপমাত্রা শব্দটা কি বোঝায়? ওই বস্তুতে উপস্থিত কণাগুলোর এক একটি কণার গড় গতিশক্তির অবস্থাকে বোঝায়। তাহলে তাপমাত্রা কাকে বলে? কোনো একটা বস্তুর তাপের অবস্থাকে তাপমাত্রা বলে। তাহলে তাপ কি? একটা কারণ, যার কারণে কণাগুলো আসতে যাবে নাকি জোরে যাবে এটা ডিসাইড হয়। আর ফলাফল কি? তাপমাত্রা। তাপমাত্রা বলতেছে সে জোরে যাচ্ছে নাকি আসতে যাচ্ছে। তাহলে তাপ হচ্ছে এক প্রকার কারণ, মানে তাপ হচ্ছে কারণ আর তাপমাত্রা হচ্ছে ফলাফল। বুঝতে পারছি? ওকে ওকে। আচ্ছা, কোনো একটা বস্তুর মধ্যে কতটুকু তাপ শক্তি আছে এটা পরিমাপ করার জন্য একটা মিটার আছে বা স্কেল। তোমরা স্কেল না, মিটার বলে এটাকে। সেই মিটারটাকে বলা হয় ক্যালোরি মিটার। আর কোনো একটা বস্তুর তাপের অবস্থাটাকে পরিমাপ করা হয় বা তাপমাত্রাকে পরিমাপ করা হয় যে মিটার দ্বারা, তার নাম হলো থার্মোমিটার। আচ্ছা দেখো, আমরা একটা ছোট্ট বিষয় এখন দেখি। তাপ যে এক বস্তু থেকে আরেক বস্তুতে যায়, এখান থেকে একটা ছোট্ট কনফিউশন আছে তোমাদের। কখন তোমরা এই ভুলটা করবা সেটা একটু দেখাই দিই। দেখো, মনে করো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, এখানে একটা বস্তু আছে। এখানে মনে করো 5 মোল গ্যাস আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা পদার্থ আছে, মনে করো একই গ্যাস এখানেও আছে, এখানে আছে 1 মোল। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এখানকার প্রত্যেকটা কণার গড় গতিশক্তি, প্রত্যেকটা কণার গড় গতিশক্তি কত? মনে করো 5 জুল, ঠিক আছে? 5 জুল গড় গতিশক্তি 5 জুল। আর এখানকার প্রত্যেকটা কণার গড় গতিশক্তি 20 জুল। দেখো এ 5 মোল আছে 5 জুল করে, তাহলে অণু সংখ্যা অনেক না? আচ্ছা, 5 জুল করে হলে অনেক অণু, এবং তার মোট অভ্যন্তরীণ শক্তি, মোট অভ্যন্তরীণ শক্তি মোট অভ্যন্তরীণ শক্তি কত? মনে করো এখানে 1 মোলে, মনে করো একটা জাস্ট সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করতে। আচ্ছা, এখানে মোল না লিখি তাহলে তোমাদের মধ্যে কনফিউশন চলে আসবে। আচ্ছা আচ্ছা, দেখো মনে করো এখানে 5000 কণা আছে, আর এখানে আছে 1000 কণা, 100 কণা আছে। বলো তো 5 দিয়ে গুণ করলে কত হবে? 25,000 জুল, রাইট? আর এখানে মনে করো 1000 কণা আছে, তাহলে এর মোট অভ্যন্তরীণ শক্তি কত হবে? মোট অভ্যন্তরীণ শক্তি হবে এদের ক্ষেত্রে মোট অভ্যন্তরীণ শক্তি কত হবে? দেখো এদের ক্ষেত্রে মোট অভ্যন্তরীণ শক্তি হবে 10 2 20,000 জুল। বুঝতে পারছো? এদের কিন্তু অভ্যন্তরীণ শক্তি বেশি, এদের অভ্যন্তরীণ শক্তি কম। আচ্ছা, কিন্তু একটা কণার ক্ষেত্রে এর হলো 5, এর হলো 20। এখন যদি এই দুইটা সিলিন্ডারকে মনে করো একটা পাইপ দিয়ে এক করে দেওয়া হলো, তারপর যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যে বলো তো এই কণাগুলো এদিক যাবে, এই কণাগুলো এদিক যাবে, হ্যাঁ যাবে, তাদের মধ্যে সংঘর্ষ হবে, হ্যাঁ হবে। এই সময় কি এই পাত্রের কণাগুলো এবং এই পাত্রের কণাগুলো, কোন কণাগুলোর থেকে তাপ কোন কণাগুলোর দিকে যাবে? মানে তোমাকে এভাবে বলতে পারে এটার নাম পাত্র এ, এটার নাম হলো পাত্র বি। তাপ কোন পাত্র থেকে কোন পাত্রে যাবে, যদি এই প্রশ্নটা করা হয় কি উত্তর দিবা? দেখো তো, এ থেকে বিতে যাবে, এর তো অভ্যন্তরীণ শক্তি বেশি, এর তো অভ্যন্তরীণ শক্তি কম, তাহলে কি এ থেকে বিতে যাবে? আসলে না, এ থেকে বিতে যাবে না, এটা ভুল, যাবে না। তাহলে কি ঘটবে? দেখো এই এক একটা কণা অনেক স্লো দৌড়ায়, আর এর এক একটা কণা 20 জুল গতিশক্তি, তাই এরা অনেক স্পিডে দৌড়ায়। এই দৌড়ানোর সময় এর সাথে ধাক্কা লাগবে, এ ওর গায়ে কিছু তাপ, মানে ওকে কিছু শক্তি প্রোভাইড করবে, এবং ও কি করবে? আরও বেশি স্পিডে চলাচল শুরু করবে, তাই না? তাহলে ধীরে ধীরে এর কণাগুলোর স্পিড বৃদ্ধি পাবে, এর কণাগুলোর স্পিড হ্রাস পাবে। তাহলে কি হবে?
একে তাপ দিচ্ছে না, এটাই তো। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে কোনো একটা বস্তুর বা পদার্থের অভ্যন্তরীণ মোট শক্তির উপর তাপ সে গ্রহণ করবে নাকি বর্জন করবে এটা নির্ভর করে না। কি নির্ভর করে? কিসের উপর নির্ভর করে তাপ এক বস্তু থেকে আরেক বস্তুতে যাবে? কিসের উপর নির্ভর করে? এক একটা কণার গড় গতিশক্তির উপর নির্ভর করে। আর এই এক একটা কণার গড় গতিশক্তিকে আমরা বারবার, শব্দটা বড় হয়ে যায়, বাক্যটা বড় হয়ে যায়, ছোট্ট একটা শব্দ বা নিকনেম দিয়েছিলাম, তাপীয় অবস্থা, আর একে আমরা তাপমাত্রা বলছি। তার মানে কোনো একটা বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করবে সে তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে। ক্লিয়ার? ওকে ওকে। তাহলে বলো, এর তাপমাত্রা যদি হয় মনে করো 5 ডিগ্রি সেলসিয়াস, এর তাপমাত্রা যদি হয় 20 ডিগ্রি সেলসিয়াস, তোমরা তো এখন ঠিকই বলবে যে তাপ তো এদিক থেকে এদিকে যাবে। 5 ডিগ্রিতে আছে মানে একদম বরফের কাছাকাছি, প্রায় 0 ডিগ্রিতে বরফ হয়, তার মানে ওই পরিমাণ ঠান্ডার কাছাকাছি। আর 20 ডিগ্রি মানে এখন আমাদের রুমের তো টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, রুম টেম্পারেচার, তাই না? তার মানে আসলে ও তাপ গ্রহণ করবে, এ তাপ রিলিজ করবে। যদিও তার অভ্যন্তরীণ শক্তি অনেক কম, কিন্তু ও তাপ দিবে। এর অভ্যন্তরীণ শক্তি অনেক বেশি, কিন্তু সে তাপ গ্রহণ করবে। অভ্যন্তরীণ শক্তির উপর তাপমাত্রা প্রবাহ নির্ভর করে না। তাপমাত্রার প্রবাহ নির্ভর করে তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রার উপর। আচ্ছা আচ্ছা, মুখে জড়তা চলে আসে না? এক লাইন অনেক স্লোলি বোঝাচ্ছি তো। আচ্ছা, এখন আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের মধ্যে আর কোনো কনফ্লিক্ট থাকার কথা না। এতটুকু যেহেতু বুঝতে পারছো, তাহলে আমাদের একটা ছোট্ট স্কিপ করা পয়েন্ট নিয়ে কথা বলতে হয়। ক্যালোরি কি? বিজ্ঞানী ক্যালোরি কি বলছো জানো? যে 1 গ্রাম পানি নিব, এই 1 গ্রাম পানির বর্তমান তাপমাত্রা মেপে দেখবে কত ডিগ্রি সেলসিয়াস অথবা কত কেলভিন, ফারেনহাইট না, কত ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন, যে কোনো একটা। 1 গ্রাম পানির তাপমাত্রা যা আছে তার থেকে 1 বৃদ্ধি করবা, তাপমাত্রা বৃদ্ধি করবা। মানে কি? আগে ছিল মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস, এখন তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবা। আগে ছিল মনে করো 300 কেলভিন, এখন তুমি 1 কেলভিন বৃদ্ধি করবা। তাহলে কোনো একটা, আবারও বলি ভালো করে শোনো, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তুমি কিছু তাপ প্রদান করবা না? তাহলে কি ওর তাপমাত্রা বৃদ্ধি পাবে? হ্যাঁ, তাপমাত্রা যে এই কনসেপ্টটা, তাপ দেওয়াটা, এটা যদি আমি এখানে না বোঝানোর আগে যদি আমি এটা বলতাম, তাহলে কি তখন বুঝতে সহজ হইতো? ভালো করে বুঝো। তাহলে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ দেওয়া লাগে, সেই পরিমাণ তাপকে বলা হয় 1 ক্যালোরি। আচ্ছা বলো তো, তাপ এক প্রকার শক্তি, তুমি তো জানো যে 1 জুল 2 জুল জুল হিসেবে চেনো। তুমি বলো তো, 1 গ্রাম পানি, এই 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে, উপরের দিকে চিহ্ন মানে বৃদ্ধিতে, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে যে পরিমাণ তাপ লাগে তাকে মনে করো কিউ জুল বলতেছো। তুমি তো জানো না কতটুকু, মেপে দেখছো, এখন তাপ দিয়ে দেখছো না? দেখো, এই কিউ জুল পরিমাণ তাপকে বলা হয় 1 ক্যালোরি, CAL, ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি সমান কতটুক তাপ লাগবে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, সেই পরিমাণ তাপকে বলা হয় 1 ক্যালোরি। এটা তুমি এখন মুখস্থ করবা। কেন মুখস্থ করবা বলি। এটা হচ্ছে 4.184 জুল, অথবা লেখা হয় 4.2 জুল। বুঝতে পারছো? 1 ক্যালোরি যদি হয়, তাহলে উল্টোটা তুমি ঐকিক নিয়মে নির্ণয় করতে পারবা না? 1 জুল সমান কত ক্যালোরি নির্ণয় করতে পারো না ঐকিক নিয়মে? একটা কলার দাম 60 টাকা 20 পয়সা, তাহলে 1 টাকায় কয়টা কলা পাওয়া যাবে? আর একটা তো পাওয়া যাবে না, টুকরা তো পাওয়া যাবে। বের করে দেখো এখানে যা আছে আর পিছনে, এটা তুমি যথেষ্ট পারো। জাস্ট স্লাইডটা দেখে দেখে একবার লিখলে পারবো। ওকে ওকে, আমরা একটু সামনের দিকে যাই। এই স্লাইডটা আপাতত লাগবে না, এটা বোঝানো হয়ে গেছে। এখন বলো, তাপমাত্রা কাকে বলে? এখানে বলছে তাপীয় অবস্থা কি? কোনো বস্তুর গরম বা ঠান্ডা থাকার অবস্থাকে তাপীয় অবস্থা বলে। এখানে আরও সুন্দর করে আমি যেটা শিখেছি সেটা আরও দেখা যায় যে কোনো একটা বস্তুর কণাগুলোর গড় গতিশক্তির অবস্থাকে বলা হয় তাপীয় অবস্থা। এটা সুন্দর হইল না? তোমরা যা শিখেছো তাই লাগে। ওকে, কেন হয় দেখা আছে। তারপরে আচ্ছা, এখন একটা এক্সাম্পল নিয়ে আসছে যে এক গ্লাস ঠান্ডা পানি আর একটা হচ্ছে 1 কাপ গরম চা তুমি যদি রুমে রেখে দাও, দেখবে যে দুইটাই একসময় নর্মাল হয়ে গেছে। ঠান্ডা পানিটা একটু গরম হয়ে গেছে, গরম চাটা ঠান্ডা হয়ে গেছে। তার মানে কি, পরিবেশে বা আমাদের বায়ুতে যে তাপ আছে সেখান থেকে
ঠান্ডা পানি তাপ গ্রহণ করে তার তাপমাত্রা বৃদ্ধি করবে, আবার আমাদের চায়ের কাপে যে গরম বা তাপ আছে সেই তাপটা ধীরে ধীরে বায়ুকণাতে যাবে, আর সে তাপ হারায় সে স্বাভাবিক হবে। তার মানে এখান থেকেও আমরা বুঝতে পারতেছি যে এক বস্তু থেকে আরেক বস্তুতে মানে বায়ুতে তাপ যাওয়া এবং আসা মানে আদান প্রদান হচ্ছে। কনসেপ্টটা এখান থেকেও ক্লিয়ার হচ্ছে না? ওকে ওকে, এর উপরে নিও। হিট মানে তাপ কি, সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তাপমাত্রা কি, সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে তোমাদের নোটের জন্য জাস্ট। ক্লিয়ার? ওকে, এবার আমরা এই অধ্যায়ের ভিত্তি যে একটা কনক্রিটের উপর দাঁড়িয়ে থাকবে সেই কনক্রিটটাকে পড়ব, শিখব, জানবো। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এটা। আমি কি বলি একটু খেয়াল করো। মনে করো আমি একটা ছোট্ট সরু, খুবই সরু, একদম খুবই সূক্ষ্ম টাইপের, তোমরা ছোটোবেলায় খেলছো কিনা জানি না, আমি ছোটোবেলায় খেলছি। বাড়িতে কেউ অসুস্থ হলে যদি ডাক্তার আসে, সেই ডাক্তার সাহেব রোগীকে একটা ট্রিটমেন্ট দিত, সেটা হচ্ছে স্যালাইন। স্যালাইন চিনো? স্যালাইন চিনো? ওই যে হাসপাতালের বেডে ঝুলাই রাখে, সাইডে দিয়ে দেয়, হাতের মধ্যে পুশ করে। স্যালাইনের পাইপ দেখছো? হ্যাঁ, এবার মনে পড়ছে। ওর ভেতর দিয়ে খুবই সূক্ষ্ম কাজ, নল না, পানি যায় না সুন্দর করে। হ্যাঁ, মনে করো এটা আমি একটু বড় করে দেখালাম, এক টুকরো কেটে নিছি, ঠিক আছে, এই কলমের সাইজ কেটে নিছি মনে করো। এখন উপরের দিকে আমি মনে করো হিট দিয়ে মাথাটা ক্লোজ মানে বন্ধ করে দিছি, আর নিচের দিকে খেয়াল করো, নিচের দিকে আমি কি করছি, একটা ছোট্ট প্লাস্টিকের, সরি প্লাস্টিক না, মেটাল, মনে করো একটু ছোট্ট মেটাল, ছোট্ট মেটাল একটা ক্যাপ দিয়ে রাখছি, মনে করো গাম দিয়ে আমি আটকে রাখছি, এবং ওই ক্যাপের মধ্যে হালকা কিছু পারদ দিয়েছে। কি পারদ, নামটা একটু মনে রাখো জাস্ট, পারদ দিয়ে রাখছে। এবং এই নিচের ক্যাপটা মেটাল হওয়ার কারণে, ধাতব হওয়ার কারণে, আমরা জানি ধাতু কি তাপ পরিবহন করে, তার মানে আমরা চাইলেই হিট দিলে ওই পারদকে একটু হিট দিতে পারবো, তাই না? হ্যাঁ, দিতে চাইলে দিতে পারবো। তাহলে আমি এই বিষয়টাকে একটু তোমার বোঝার জন্য একটু সুন্দর করে জাস্ট নিব, খেয়াল করো। আমি মনে করো প্রত্যেকটা ধাপকে আমার এই যে স্কেল দিয়ে আমি সুন্দর করে মেপে মেপে এরকম মার্ক করে রাখছি, ওই মানে নলের গায়ে মার্ক করে রাখছি, এবং তাদের নাম দিয়েছি, মনে করো দেখো, মনে করো আমি সমান দূরত্বে এরকম করে মার্ক করে রাখলাম। বুঝতে পারছো? সমান দূরত্বে এরকম করে মার্ক করে নিলাম। তারপর আমি আমার একটা ছোট পাত্রে মনে করি এখানে ছোট্ট একটা পাত্রে কিছু বরফ, কিছু বরফ রাখলাম। খেয়াল করো, আমি এই পাত্রে কিছু বরফ রাখলাম, রাখার পরে এই বরফটাকে মনে করো এই নলের বা এই যে মেটাল পয়েন্টে নিয়ে আসছি, ঠিক আছে? নিয়ে আসার পরে দেখতেছি পারদ কিছুটা এদিকে উপরে মানে ছিল, কিছু রাখছিলাম তো মোটামুটি পরিমাণে, উপরে একটু ছিল, সেগুলো ধীরে ধীরে নিচে নেমে একদম সুন্দরভাবে গুছিয়ে একদম নিচে আছে। ঠিক নিচে যেখানে আছে সেখানে একটা মার্ক নিয়ে এসে আমি এই মার্কের একটা নাম বললাম, যে এই মার্কটা হলো আমার প্রথম মার্ক, ঠিক আছে? এই মার্কটার নাম হলো প্রথম মার্ক, এবং এখান থেকে শুরু শুরু একদম উপরের দিকে সমান দূরত্বে অনেকগুলো মার্ক আছে। খেয়াল করো, বরফ রাখার কারণে পারদ এখানে থাকতেছে,
নড়াচড়া করে না, পারদ একদম স্থিরভাবে আছে। তো আমি কি করলাম খেয়াল করো, আমি আরেকটা পাত্রে, একটু খেয়াল করতে হবে ভালো করে, আমি আরেকটা পাত্রে কি করলাম, কিছু গরম পানি নিলাম। গরম, আচ্ছা একটা হলো বরফ, তাহলে এখানে আমি উষ্ণ লিখি, তাহলে সুন্দর হবে। এগুলো মনে করো উষ্ণ পানি, গরম করে নিয়ে আসি, তারপর এখানে রাখলাম। খেয়াল করো একটু, এই যখন উষ্ণ পানি নিয়ে আসলাম তখন কি হবে বলো তো? তোমরা তো বলতেই পারতেছো যে এইখানে তো মেটাল, তার মানে ধীরে ধীরে তাপ ওই পারদের গায়ে যাবে। পারদ কী করবে? ধীরে ধীরে ফুলতে থাকবে। পারদ এমন একটা পদার্থ যার গায়ে তাপ দিলে সে ফুলতে থাকে। পারদ এমন একটা পদার্থ যার গায়ে তাপ দিলে সে ফুলতে থাকে। তখন সে কী করবে? এই চিকন নল বেয়ে বেয়ে ওপরে উঠতে থাকবে, কারণ ফুলতে থাকবে মানে কি, সে তো উপরের দিকেই যাবে না। আচ্ছা, এবং আমি কি করলাম, আরও কিছুক্ষণ তাপ দিলাম পানিতে, আরও কিছুক্ষণ তাপ দিছি মনে করি। দেওয়ার পর ঠিক যেই মুহূর্তে দেখতেছি পানি এইভাবে উড়ে যাচ্ছে বাষ্প হয়ে, ঠিক সেই মুহূর্তে আমি তাকিয়ে দেখলাম উপরে যে মার্ক করছি একদম উপরে, সেই উপরের বিন্দুতে পারদ এত পরিমাণ উপরে উঠছে। তখন আমার একটা মাথায় কাজ করলো যে আমি তাহলে তাপ দেওয়া বন্ধ করি। এভাবে তাপ দেওয়া বন্ধ করলাম, মানে উষ্ণটাকে সরাই নিয়ে আসলাম। এরপর আমার মনে হলো যে আমি একটু বরফটাকে আবার নিয়ে যাই, দেখি বরফটাকে নিয়ে আসলাম। তখন দেখি এই পারদের উচ্চতা ধীরে ধীরে কমতেছে, কিছু সময় পর আবার খেয়াল করো পারদের উচ্চতা আবার নিচে চলে আসছে। ওকে, তখন আমার মাথায় কাজ করলো যে ঘটনা কি, বরফকে এখানে নিয়ে আসলে পারদের উচ্চতা হয় 0। তো এই বিন্দুতে যেহেতু আসে, তাই এই বিন্দুর একটা নাম রাখি আমি, বরফ বিন্দু, কারণ বরফ আসলে পারদের উচ্চতা এখানে আসে। তাহলে এটার নাম রাখলাম বরফ বিন্দু। বুঝতে পারছো? ইংরেজিতে বলা হয় আইস। আচ্ছা, বুঝলাম বরফ বিন্দু। আবার যদি আমি এই বরফটাকে সরিয়ে এই উষ্ণ পানিটাকে এখানে নিয়ে আসি, উষ্ণ পানির পাত্রটাকে নিয়ে আসি, তাহলে সেই বরফ কী হয়ে যায় বলো তো? সরানোর কারণে পারদের উচ্চতা, বরফ সরানোর কারণে এখন তো এখানে উষ্ণ পদার্থটা রাখলাম, তাই না? পারদের উচ্চতা বাড়তে থাকে। এবং আরেকটু আমি যদি এখানে তাপ দিই, এখানে যদি তাপ প্রয়োগ করি, এখানে কিছুক্ষণ তাপ দিলাম মনে করো, তো পানি বাষ্প হতে শুরু করতেছে। পানি বাষ্প হওয়া শুরু করে তখনই ঠিক একদম চূড়ান্ত মানে উপরে চলে আসছে। তখন আমি কি করলাম বলো তো? খেয়াল করো, তখন আমি এই বিন্দুটার একটা নাম দিতে পারি না? এই বিন্দুটার একটা নাম দিলাম যে এই বিন্দুতে বাষ্প হয়, মানে পানি বাষ্প হওয়া শুরু হলে পারদের উচ্চতা এই বিন্দুতে আসে, তার মানে এর নাম হলো বাষ্পবিন্দু। এতটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, বরফকে তাপ দিচ্ছি, এই পারদকে, বারবার বরফ আসে নাকি, পারদকে তাপ দিচ্ছি বা কখনো পারদের তাপমাত্রা হ্রাস করতেছি। এই তাপমাত্রার পরিবর্তনের কারণে পারদের উচ্চতা, মানে পারদ ফুললে কি হবে? আয়তন বৃদ্ধি পাবে না? সংকুচিত হলে আয়তন হ্রাস পাচ্ছে না? তাহলে পারদের আয়তন হ্রাস বৃদ্ধি ঘটতেছে কিসের কারণে? তাপের কারণে। বুঝছো? আচ্ছা, তাহলে যে বৈশিষ্ট্য, দেখো তো, পারদের উচ্চতার পরিবর্তন হওয়া বা আয়তন পরিবর্তন হওয়া, এটা একটা বৈশিষ্ট্য না? হ্যাঁ, আমরা এই বৈশিষ্ট্যটার নাম দিলাম, মনে করো এক্স, নাম দিলাম হলো এক্স আইস। মানে এই বিন্দুতে, আইস বিন্দুতে এর উচ্চতা হলো এক্স, মানে 0-তে, উচ্চতা 0-তে। আর এটার নাম রাখলাম এক্স স্টিম। স্টিম মানে হলো বাষ্প। তাহলে এই বিন্দুতে যদি পারদের উচ্চতা আসে, তাহলে আমি কি বুঝতে পারবো? যে বাষ্প বিন্দুতে আসে। অথবা যদি বলা বাষ্প বিন্দুতে আসে, তখন আমি যে উচ্চতা বলবো তার নাম হলো এক্স স্টিম। এটা বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। তাহলে এইখানে একটা তাপমাত্রা আছে না? কারণ এইখানে যখন থাকে কে, এই যে এখানে আমার যে মনে করো যে গরম পানি বা উষ্ণ পানি, তাহলে উষ্ণ পানির একটা তাপমাত্রা থাকবে না এইখানে এবং এইখানে, দুই জায়গাতেই থাকবে। খেয়াল করো,
যখন উষ্ণ পানি তখন তার তাপমাত্রা হইল উষ্ণ না, তাহলে এইখানে বলো থেটা স্টিম। আর এইখানে যখন বরফ নিয়ে আসি আমরা তখন কি হয়, যখন আমরা বরফ নিয়ে আসি তখন কি ঘটে বলো তো, এই পারদের উচ্চতা হ্রাস পায়। পারদের উচ্চতা হ্রাস পেয়ে কোথায় নামে? জিরোতে নামে। দেখো পারদের আয়তন কি জিরো সম্ভব? আরে না, নিচে তো একটা ক্যাপ আছে, মানে নিচে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কিছু পারদ আছে, তার উপর থেকে আমি আসলে জিরো মার্ক করা শুরু করছি, বুঝতে পারছো? তাই আয়তন জিরো না, আবার পারদের কিছু উচ্চতা নিচে আছে, মানে কিছু পরিমাণ আছে ওখানে, ঠিক আছে? তাই ওটাকে জিরো বলার সুযোগ নেই। আবার এই নলের ভিতরে পারদ কতটুকু উঠতেছে তার উচ্চতার কথা বলতেছি আমি, ঠিক আছে? এতটুকু মনে রেখো। যখন আমি বরফ নিয়ে আসি তখন এইখানে পারদের উচ্চতা কত? জিরো না? তার মানে এইখানে যে তাপমাত্রা সেটা হবে বরফ বিন্দুতে তাপমাত্রা, তাই থেটা আইস। কোনো এক জায়গায় যদি আমি লিখি থেটা আইস বরফ বিন্দুর তাপমাত্রা, এইদিকে তাপমাত্রা আর এইদিকে হলো বরফ বিন্দু মানে পারদের উচ্চতা, এদিকে পারদের উচ্চতা আর এখানে কি এই যে পানি আনতেছি বরফ আনতেছি, এতে তাদের তাপমাত্রা বোঝাচ্ছে, বুঝতে পারছি? ওকে, মানে আমি বারবার বাংলায় অনেক না লিখে ইংরেজিতে ছোটো ছোটো করে লিখবো আর কি, বুঝতে পারছো? খেয়াল করো, এখন আমি বরফও না, এখন আমি বরফ দেবো না, উষ্ণ পানিও দেবো না, ভালো করে খেয়াল করো। আমি কি করব, আমি কোনো একটা চুলায় হালকা তাপ দিয়ে তারপর এই পাত্রটাকে এখানে নিয়ে আসলাম, মানে হালকা গরম পানি। আচ্ছা, এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, বলো তো এই যে এইখানে যে যখন বরফ নিয়ে আসি তখন পারদের উচ্চতা জিরোতে থাকে, এই যে আইস পয়েন্টে থাকে, আইস পয়েন্ট, ঠিক আছে? বরফ বিন্দু, ইংরেজিতে তোমরা এটাকে আইস পয়েন্টও বলতে পারো, আইস পয়েন্ট, আইস পয়েন্ট, বরফ বিন্দু, ঠিক আছে? এটাকে আরও একটা কথা বলে, সেটাও বলে দিচ্ছি একবারে, তাহলে আর ঝামেলাই নেই। নিচে আছে না, এটা নিচে, এটা উপরে, এটার নাম হলো লোয়ার ফিক্সড পয়েন্ট, FIXED, লোয়ার ফিক্সড পয়েন্ট, এটার নাম হলো আপার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট। এটা হচ্ছে উচ্চ স্থির বিন্দু, এটা হলো নিম্ন স্থির বিন্দু, বরফ বিন্দু, বাষ্প বিন্দু, কয়েকটা নাম বলা যায়, ঠিক আছে? আর এখানে খেয়াল করো, যখন আমি মাঝখানে মানে বরফ এনে দিচ্ছিলাম তখন পারদের উচ্চতা থাকে জিরো, যখন আমি বাষ্প এনে দিচ্ছিলাম মানে উষ্ণ কোনো পানি এনে দিচ্ছি একদম, তখন পারদের উচ্চতা হয়ে যায় একদম উপরে। এখন মাঝখানে যেহেতু গরম, মানে বরফও না, বরফের থেকে একটু গলিত, হালকা গরম, তাহলে অবশ্যই পারদের উচ্চতা একবারে উপরে যাবে না, মাঝখানে কোথাও থাকবে। তাহলে এইখানে যে ওর বৈশিষ্ট্য সেটা একটা উচ্চতা না, বাম পাশে কি, বাম পাশে কি পারদের উচ্চতা না, এই বাম পাশে হলো পারদের উচ্চতা, এটার নাম হলো এক্স। আর ডান পাশে এই পয়েন্টে যে তাপমাত্রা সে শো করবে তার নাম হলো থেটা, বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো তো এটা দিয়ে যদি আমরা কোনো একটা নিচে বস্তু রাখবো আর তাপমাত্রা নির্ণয় করতে পারবো, তাহলে যে বস্তুর মাধ্যমে যে মিটারের মাধ্যমে বা সিস্টেমে আমরা কোনো একটা বস্তুর তাপমাত্রা নির্ণয় করবো তার থার্মোমিটার বলছিলাম না? তাহলে আমরা এখন কি শিখতেছি? আমরা শিখতেছি থার্মোমিটার, বুঝতে পারছো? আমরা এখানে কি অঙ্কন করার চেষ্টা করতেছি, থার্মোমিটার কিভাবে তৈরি হয়, এটুকু বুঝতে পারছো? ওকে, আমি যদি বলি যে এই পয়েন্টে একটু খেয়াল করো, এই যে আমাদের নিম্ন পয়েন্টে পারদের উচ্চতা যত, ওর তাপমাত্রা মনে করো না, আমি ডিফারেন্ট সংখ্যা দিই, তাহলে তোমরা ঐকিক নিয়ম করে আসছো না, তোমরা খুব ভালো পারো আশা করি। যখন পারদের উচ্চতা, ভালো করে খেয়াল করো, আমি একটা বস্তু রাখছিলাম তখন তার পারদের উচ্চতা ছিল মনে করো 4, এটা একটা 4 মিলিমিটার মনে করো, উচ্চতাকে আমি 4 মিলিমিটার বললাম, 4 মিলিমিটার, এই যে এইটাকে যখন 4 মিলিমিটার তখন তার তাপমাত্রা আমি বলে দিলাম যে 2 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? আচ্ছা, এরপরে আমি বললাম যখন 8 মিলিমিটার তখন ওর তাপমাত্রা হলো 4 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আমার একটু গরম পানি রাখছি, তার পারদের উচ্চতা হলো এক্স ইকুয়াল মনে করো 6 মিলিমিটার, তাহলে তাপমাত্রা এখানে কত ডিগ্রি সেলসিয়াস তোমার কাছে জানতে চাইছে। তাহলে এখানে বিষয়টা কি একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো,
কি বলতে চাচ্ছি, পারদের উচ্চতা ছিল যখন 4 মিলিমিটার, তখন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস। পারদের উচ্চতা সেখান থেকে যদি তুমি 8-এ নিয়ে আসো, মানে তাপ দিচ্ছ 4 মিলিমিটার থেকে পারদের উচ্চতা 8 মিলিমিটার হয়ে গেল, তখন তার তাপমাত্রা বেড়ে হয়ে যায় 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি। এখন বদমাইশ কী করা উচিত, কী জন্য আসছো কও, পরে পরে খেয়াল করো। এখন যদি এমন হয় যে পারদের উচ্চতা তুমি তাপ দেওয়ার কারণে 8-এ চলে আসছে, তখন তাপমাত্রা তুমি কোনোভাবে মেপে দেখছো, যে তোমার কাছে একটা ভালো স্কেল ছিল, সেখান থেকে তুমি 4 ডিগ্রি মেপে দেখছো, ওই স্কেলটা এখন হারাই গেছে। এখন তুমি কোনো একটা গরম পানি নিয়ে আসছো, তখন দেখো যে পারদের উচ্চতা 6 মিলিমিটার, তাহলে এখন তাপমাত্রা কত তুমি কীভাবে নির্ণয় করবে? তুমি তো সুন্দর ঐকিক নিয়ম ব্যবহার করতে পারতেছো, 4 থেকে 8-এ যায়, তখন তার তাপমাত্রার পরিবর্তন কত, তাই না? পরিবর্তন নির্ণয় করতে পারো না? হ্যাঁ, 8 মিলিমিটার থেকে 4 মিলিমিটারে যায়, তাই তো? 4 থেকে 8-এ যায়, তাহলে পরিবর্তন কত? 4 মিলিমিটার। এই 4 মিলিমিটার পরিবর্তনে তাপমাত্রার কতটুকু পরিবর্তন হয়? 2 থেকে 4-এ যায়, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াসে যায়, পরিবর্তন কত? 2 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আচ্ছা, এই 4 mm উচ্চতার পার্থক্যের কারণে তাপমাত্রার পরিবর্তন বা পার্থক্য হয় কত? 2 ডিগ্রি সেলসিয়াস না? আচ্ছা, তুমি যদি 1 mm পরিবর্তন ঘটাও, 1 mm পরিবর্তন ঘটাও, তাহলে কি হলো? তাপমাত্রার পরিবর্তন কতটুকু হবে, তাই তো? 2 ডিগ্রি ডিভাইডেড বাই 4 mm। তুমি যদি পারদের উচ্চতা 0 থেকে 6-এ নিয়ে আসো, তাহলে পারদের উচ্চতার পরিবর্তন কত? 6 মিলিমিটার না? তাহলে 6 মিলিমিটার উচ্চতার পরিবর্তনে কতটুকু পরিবর্তিত হবে? 2 ডিগ্রি সেলসিয়াস, 6 মিলিমিটার ডিভাইডেড বাই 4 মিলিমিটার। আসলে এককগুলো ছাড়া লিখতে হতো, আর তোমরা তো এখন বোঝো একক সম্পর্কে, মিলিমিটার মিলিমিটার কাটা কত হবে, এখানে হবে 2, এখানে হবে 3, নাকি? ও উল্টাটা লিখলাম, এখানে হবে 3, এখানে হবে 2, আর 2 কাটা থাকবে ডিগ্রি সেলসিয়াস, আর 3 ডিগ্রি সেলসিয়াস থাকবে, তাহলে এখানে অবশ্যই থিটার মান 3 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো। আচ্ছা, তুমি একটু খেয়াল করো তো, এই ডাটাগুলোকে আমরা যদি একটা গ্রাফে বসাই কেমন হবে? এই ডাটাগুলোকে যদি আমরা একটা ছোট্ট গ্রাফে বসাই কেমন হবে বিষয়টা? এটা ছোট্ট একটা বিষয়, তাই এখানে পড়ে থাক, আমরা একটা ছোট্ট গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি। খুবই ইম্পর্টেন্ট, গ্রাফটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, বুঝতেই হবে। বুঝতে পারছো? গ্রাফটা বুঝতেই হবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, বুঝতে পারছো? আচ্ছা, আমাদের গ্যাপ সমান হয়নি না, তার নাহলে আবার সরল রেখা বাঁকা হয়ে যাবে না? একটু বুঝো, এই বিন্দুটা হচ্ছে 0 0 বিন্দু। হ্যাঁ, ওকে, দেখো আমরা এক্স বরাবর উচ্চতা রাখবো, ওয়াই বরাবর তাপমাত্রার পরিবর্তন দেখবো, ঠিক আছে? যখন 4-এ ছিল আমাদের, এটা মনে করো 2 4 6 8 10 12 14, খেয়াল করো, যখন আমাদের পারদের উচ্চতা 2 মিলিমিটার, কত? 4 মিলিমিটার। আচ্ছা, 4 মিলিমিটার, তখন তাপমাত্রা কত? এইদিকে থেটা, আর এইদিকে হচ্ছে উচ্চতা মিলিমিটার, পারদের উচ্চতা, আর এইদিকে হলো তাপমাত্রা থেটা, খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, ডিগ্রি সেলসিয়াস, একক টেকক এসব এখন বোঝার দরকার নেই, আগে খালি গ্রাফটা দেখো কী বলতেছি। 2 ডিগ্রি সেলসিয়াস, এদিকে মনে করো 2 4 6 8, 2 ডিগ্রিতে হচ্ছে, সরি 4 মিলিমিটার উচ্চতায় আমাদের পানির তাপমাত্রা ছিল 2 ডিগ্রি সেলসিয়াস, এই যে 2, ওকে। তারপর আমরা 8 মিলিমিটারে কত পাইছিলাম? 4, 8-এ 2 4 এইখানে, তাহলে 6-এ কত ছিল? 3, আমরা দেখো নির্ণয় করছি, কিন্তু এটা যদি 2 হয়, এটা যদি 4 হয়, তাহলে 6-এ অবশ্যই মাঝখানে একটা বিন্দু হবে। আর এটা কীভাবে নির্ণয় হয় দেখো, এভাবে আমাদের মানে ঐকিক নিয়ম না, গ্রাফ দিয়ে যদি প্রশ্ন আসে
তাহলে কি করবা? দেখো গ্রাফ দিয়ে কিন্তু প্রশ্ন আসবে, তখন কি করবা? আমাদের গ্রাফ টানাগুলো ঠিক থাকলে অবশ্যই ঠিক হবে এগুলো, ঠিক আছে? গ্রাফ মার্কিং যদি ঠিক থাকে। আচ্ছা, আমি এটার কালার একটু হলুদ বানাইতে চাই, খেয়াল করো তো। এই যে 6 এর জন্য তুমি এখানে ওয়াই পাবা না, এইটা হবে মাঝখানে একটা কোনো বিন্দু 3, দেখছো? অবশ্যই 4 আর 2 এর মাঝখানে অবশ্যই 3 আছে, এখানে 3 আছে। এখন যদি তোমাকে বলি যে বলো তো আমি নতুন কোনো, খেয়াল করো, এই যে পাত্রের পানিকে অনেক তাপ দিলাম, দেওয়ার পরে আমি এখানে নিয়ে আসলাম, তো পারদ ধীরে ধীরে তাপ শোষণ করে ওর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই পারদ উঠতে উঠতে এইভাবে উপরে উঠলো। এখন পারদের উচ্চতা খেয়াল করো, এখন পারদের উচ্চতা এখানে মনে করো 14 mm, তাহলে 14 mm পারদের উচ্চতা কত? সরি, পারদের উচ্চতা 14 mm, তাপমাত্রা কত যদি জানতে চাওয়া হয়, তাহলে তুমি 14 mm এর জন্য দেখবা কোন বিন্দুতে সেট করছে, এই বিন্দুতে সেট করছে। কত? 6 আর 8 এর মাঝখানে না, মাঝখানে একটা লাইন টানে দেখো, ওইখানেই পড়তেছে। তাহলে 6 আর 8 এর মাঝখানে হলে সেটা কি হবে? তুমি দেখো এখানে মাঝখানে একটা বিন্দু পাবো না, অবশ্যই সেটা 7 হবে, 7 ডিগ্রি সেলসিয়াস। তুমি ক্যালকুলেট করে দেখো, এখানে 7 দিয়ে দেখো কত, 14 দিয়ে দেখো 7ই আসবে নাকি? ক্যালকুলেট আমরা অঙ্কটা এখানে পাশাপাশি করে দেখি আসলে তাই কিনা। 4 এর জন্য 2, মানে 4 এর জন্য 2 ডিগ্রি পরিবর্তন হয় 4 মিলিমিটারের জন্য, 1 মিলিমিটারের জন্য 2/4 পরিবর্তন হয়। 14 মিলিমিটারের জন্য কতটুকু পরিবর্তন হবে? আমরা অঙ্কটা আসলে করতেছি। 2 14 কি করবে, গুণ অবস্থায় আসবে। আচ্ছা, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7, অ্যান্সার হবে 7 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা কি বুঝলাম? যে এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে তুমি নির্ণয় করতে পারতেছো এই উচ্চতার জন্য তাপমাত্রা, উচ্চতার জন্য তাপমাত্রা নির্ণয় করতে পারতেছো। কেন এতটুকু বললাম? এবার খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা বলার জন্য এত কিছু বোঝাইতে হয়েছে। তুমি দেখো তো, যদি তুমি কোনো কারণে এখানে বরফ নিয়ে আসো, এখন খেয়াল করো, বরফ নিয়ে আসো, তাপমাত্রা কি মানে ঠাস করে হুম 0-তে নামলো? বিষয়টা কিন্তু এরকম না, ধীরে ধীরে নামবে। তো যখন উচ্চতা এইখানে চলে আসছে, মনে করো 2 মিলিমিটারে চলে আসছে পারদের উচ্চতা, তুমি বরফটাকে সরাই দিছো, যখন এখানে একটা পানি নিয়ে আসছো, আবার নর্মাল পানি মনে করো, দেখো যে পানি আছে এখানে পাশে, আচ্ছা পারদের উচ্চতা 2 মিলিমিটার, আর নড়তেছে না, তাহলে এখন বলো তো 2 মিলিমিটারের জন্য তাপমাত্রা কত হবে? তখন 2 এর জন্য তাপমাত্রা তুমি এখানে নির্ণয় করে ফেলবে। 2 এর জন্য তাপমাত্রা এখানে মাঝখানে 2 আর 0-এর মাঝখানে 1 আছে, এই যে 1 ডিগ্রি সেলসিয়াস নির্ণয় হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? শুধু তাপমাত্রা বৃদ্ধি করলে পারদের উচ্চতা বৃদ্ধি পায়, তাই তাপমাত্রা বাড়তেছে, বিষয়টা এরকম না। পারদের উচ্চতা হ্রাস পেলে তাপমাত্রাও হ্রাস পায়, মানে তাপমাত্রা হ্রাস করলে পারদের উচ্চতাও হ্রাস পাচ্ছে। দেখো ঘটনাটা, তাই না? আসলে তাহলে আমরা যদি বলি যে পারদ এমন একটা পদার্থ যার মধ্যে তুমি তাপ দিলে, পারদকে তাপ দিলে তাপমাত্রার সাথে সাথে পারদের উচ্চতার পরিবর্তন হচ্ছে এখানে, বা পারদের আয়তনের পরিবর্তন হচ্ছে। বাম পাশে আমরা কি উচ্চতা লিখছিলাম না? এক্স দিয়ে কি বৈশিষ্ট্য বলছিলাম না? এক্স, এক্স কারা? এক্স হচ্ছে বৈশিষ্ট্য, বুঝো, এক্স হলো কি বৈশিষ্ট্য। এক্স যদি বৈশিষ্ট্য হয়, খেয়াল করো, এক্স যদি বৈশিষ্ট্য হয়, এক্স হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যতে কি উচ্চতা বা আয়তন নিয়ে কথা বললাম না এতক্ষণ? খেয়াল করো, হ্যাঁ, তাপ প্রদানের ফলে পারদের উচ্চতার পরিবর্তন হচ্ছে। তাপ বৃদ্ধি করলে উচ্চতা বৃদ্ধি পায়, তাপ হ্রাস করলে উচ্চতা হ্রাস পায়। দেখো তো, তুমি তাপ দিচ্ছ, পারদকে ইচ্ছা মতো এক জায়গায় তার উচ্চতা বৃদ্ধি করে পরে কমাইছে না, তাপ দিতেছো, ও কি কমাইছে না, তাপ ধীরে ধীরে বৃদ্ধি করছো, ও ধীরে ধীরে উচ্চতা বাড়তেছে। তুমি তাপ দিচ্ছ, ওর উচ্চতা হ্রাস পাচ্ছে, অর্ধেক জায়গায় বৃদ্ধি পাচ্ছে, অর্ধেক জায়গায় হ্রাস পাচ্ছে, এরকম কি অনিয়মিত কোনো ঘটনা ঘটছে না, সুষমভাবে ঘটছে। তাহলে কোনো একটা পদার্থের তাপ প্রদানের ফলে যদি তার বৈশিষ্ট্য সুষমভাবে পরিবর্তিত হয়, তখন এই পদার্থের যে বৈশিষ্ট্যটা সুষমভাবে পরিবর্তিত হইল, সেই বৈশিষ্ট্যটাকে বলা হবে তাপমিতিক বৈশিষ্ট্য বা তাপমিতিক ধর্ম। আর যে পদার্থের তাপমিতিক ধর্ম প্রমাণ করতে পারবা, সেই পদার্থটাকে বলা হবে তাপমিতিক পদার্থ। ক্লিয়ার? ওকে, দেখো, এক্স হলো উচ্চতা বা আয়তন। এই এক্স আমরা কি খালি উচ্চতাই বলবো না, আমরা আদর্শ গ্যাস যখন পড়ব তখন পি আর ভি এর সম্পর্ক দেখাবো। আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস যখন পড়বো তখন, ও এটা তো ইন্টারমিডিয়েটে, এখন নাই। আচ্ছা, তারপর এখানে পাবা তুমি রোধ, কিন্তু চলতরিত তাহলে এখনো পড়ো না। এখন তাহলে রোধ দিয়ে আমি কিভাবে দেখাবো? মানে একটা পরিবাহী যদি নাও, ছোট একটা পরিবাহী, বিদ্যুৎ
বিদ্যুৎ যায় এদিক দিয়ে, তাই তো? এদিক দিয়ে কি যায়? এদিক দিয়ে ইলেকট্রন যায়, এদিক দিয়ে বিদ্যুৎ যায়, তাই তো? আই। এই যে পরিবাহী এখান থেকে এইখানে, এই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ যাওয়ার সময় সে একটা বাধা পায়, ওই ভিতরে এই ইলেকট্রনগুলো ওই ভিতরে থাকা ইলেকট্রন বা পরমাণুর সাথে ধাক্কা পায়, সংঘর্ষ হয়, ধাক্কা হয়। এই বাধাটাকে তখন বিদ্যুৎ পাস হওয়া একটু মানে বাধা পায় সামান্য, ওই বাধাটাকে রোধ বলে। তুমি যদি এই পরিবাহীটা মানে তারের যদি তাপমাত্রা মানে গরম করো, তাহলে কণাগুলোর ছোটাছুটি বাড়ে, তখন ওর সংঘর্ষ বাড়ে, তখন বিদ্যুৎ আরও কম যাইতে পারে। তাই তাপমাত্রা বৃদ্ধি করলে এর বিদ্যুৎ প্রবাহটা খুব কম হয়, মানে কমে যায়। আর তাপমাত্রা যদি কমাও তাহলে ওর বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়। তাই এক্ষেত্রেও দেখো সুষমভাবে পরিবর্তিত হয়। তাই এটাও একটা বৈশিষ্ট্য। তার মানে এই তুমি পরিবাহী দিয়েও তার থার্মোমিটার তৈরি করতে পারবা, আদর্শ গ্যাস দিয়েও থার্মোমিটার তৈরি করতে পারবা। আরও অনেক আছে, এগুলো এখন শেখা লাগবে না, ঠিক আছে? আমি এই বিষয়টাকে একটু সাইডে নিয়ে আসি, যেহেতু একটু বলছি থাক, রোদ রিলেটেড। তাহলে এখানে দেখো তো এই রেখার এই যে 4 থেকে 8, এখানে খেয়াল করো, এই যে 4 থেকে 8 এই বরাবর এক্স এর পরিবর্তন, এটা এক্স অক্ষের পরিবর্তন না, তাইলে এটাকে বলবো আমরা ডেল এক্স। আর এই যে এইখান থেকে এইখানে, যে এইখানে থেকে এইখানে উঠলো না, এইটুক জায়গায় পরিবর্তন হলো না, এইখান থেকে এইখানে আসছো, এইখান থেকে উপরে এইখানে উঠছে, তো এইটুক হচ্ছে ডেল, এইটুক হচ্ছে ডেল ওয়াই, ডেল এক্স আর ডেল ওয়াই। তোমরা স্লোপ করে আসছো না, স্লোপ, স্লোপ মানে কি ওয়াই এর পরিবর্তন ভাগ এক্স এর পরিবর্তন। অথবা তোমরা আর একটা লাইন পড়ে আসছো মেবি, y1 মাইনাস y2 কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এরকম কিছু পড়ে আসছো, তাহলে ওইটাই পরিবর্তন। ওখানে আসলে বিয়োগ করবাই তুমি। এই যে x1 আর x2 8 থেকে 4 বাদ, y1 হচ্ছে 2, y2 হচ্ছে 4, তাহলে 4 থেকে 2 বাদ মানে 2। এই দেখো 2 আর 4 বিয়োগ করে দেখো, 4 আর 2 আসবে, মানে পরিবর্তনই আসবে। তাহলে এটাই হচ্ছে ওর স্লোপ, খেয়াল করো। তাহলে এই সরলরেখার এইটুক মধ্যে, যে এইখান থেকে এইখানে, এই অংশ থেকে এই অংশের মধ্যে স্লোপ মানে ঢাল কত? তুমি বলবো না ওয়াই এর পরিবর্তন, ওয়াই কি 2 থেকে 4 হয়, এই যে 2 থেকে 4 হয়, মানে 2 থেকে 4 হয়, পরিবর্তন হলো 2। আর এক্স এর পরিবর্তন কি 4 থেকে 8 হয়, তার মানে কি 8 থেকে 4 বাদ দিলে 4, এই 2/4, তাহলে এর ক্ষেত্রে স্লোপ কত তৈরি হলো 1/2। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে তুমি ঢালের মান পাবা 1/2। এই যে 12 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে ঢাল নির্ণয় করে দেখি, পাও এক্স এর পরিবর্তন আর ওয়াই এর পরিবর্তন 12 নম্বর ঘরের জন্য। খেয়াল করো কত নম্বর ঘরের জন্য, 12 নম্বর ঘরের জন্য। এই যে 12তে আমরা যদি ঢাল নির্ণয় করতে চাই, স্লোপ, হ্যাঁ, ওয়াই এর পরিবর্তন মানে কি, এই যে 0 থেকে একটা বিন্দুতে, তার মানে তো তোমার রেফার বিন্দু লাগবে, কোথায় থেকে কোথায় পরিবর্তন, তাহলে সবসময় 0 থেকে হিসাব করতে হবে। তখন এখানে কি ওয়াই এর মান 0 না, এটা তো এক্স এর অক্ষ, তাহলে ওয়াই এর মান 0। এখান থেকে এইখানে উঠে এইটুক কত ঘর দেখো তো, এই যে এখান থেকে এইখানে 6, তাহলে ডেল ওয়াই মানে হলো 6, ডেল ওয়াই, এই যে ডেল ওয়াই লিখলাম 6। আর ডেল এক্স মানে কি এই দিক বরাবর, তাহলে এই যে 0 থেকে এই যে 12, তাহলে পরিবর্তন কত, অবশ্যই এখান থেকে এখানকার পরিবর্তন 12 এবং ভাগ করে দেখো আসবে 1/2। দেখো এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান হবে হাফ। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কত, আমরা হাফ পাবো। তুমি প্রত্যেকটা জায়গায় চেক করে দেখতে পারো। তাহলে কি পাইলাম আমরা, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান একই পাইতেছি না, তাই না? হ্যাঁ। এখন দেখো তো, যে পদার্থের তাপমাত্রা পরিবর্তনের কারণে আমরা কোনো একটা বৈশিষ্ট্য, উচ্চতার পরিবর্তন দেখো, তার যদি গ্রাফ দেখো, তাপমাত্রা পরিবর্তনের জন্য উচ্চতার পরিবর্তন কিংবা উচ্চতার পরিবর্তনের জন্য তাপমাত্রার পরিবর্তন, দুইভাবেই দেখতে পারো। এবং তার গ্রাফে যদি যে সরলরেখা পাবে বা যে রেখা পাবে, তার যদি প্রত্যেক বিন্দুতে ঢালের মান একই থাকে, তাহলে অবশ্যই ওই পদার্থটা হবে তাপমিতিক পদার্থ। আর যে বৈশিষ্ট্যের জন্য তুমি প্রত্যেক বিন্দুতে ঢালের মান এক পাইতেছো, সেই বৈশিষ্ট্যটা হবে তাপমিতিক বৈশিষ্ট্য। তোমাকে যদি এখন একটা ছোট্ট প্রশ্ন দেওয়া হয়, খেয়াল করো তো, তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন দিলাম, খেয়াল করো। প্রশ্ন না, জাস্ট সিম্পল জিনিস একটু দেখো খালি। এই যে একটা গ্রাফ আছে মনে করো, এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই, ঠিক আছে, ওয়াই এই বরাবর এক্স। তুমি যদি চাও যে এই বিন্দুতে তুমি ঢাল নির্ণয় করবা, তাই না? আচ্ছা, তাহলে এটা কি ডেল এক্স, এটা হবে ডেল ওয়াই নাকি? এই বিন্দুতেও নির্ণয় করবা, এই বিন্দুতেও নির্ণয় করবা, 3 বিন্দুতে তুমি নির্ণয় করে দেখো তো একই হয় নাকি? কোনো দিনও হবে না। দেখো এখান থেকে এইখানে এই রেখাটা দেখো আর এই রেখাটা দেখো, প্রায় কাছাকাছি। আর এই রেখাটা দেখো আর এই রেখাটা দেখো, অনেক ছোট বড়। এই রেখাটার পরিবর্তন, কারণ 0 থেকেই তো রেফার করবো না সব। এই যে রেখা আর এখানে কতটুকু, এটা দেখো তো ডেল ওয়াই 3, ডেল ওয়াই 2, এটা মনে করো 1, এটা 1, এটা ডেল এক্স 2, এটা মনে করো ডেল এক্স 3। তুমি দেখো তো আসলে কি এদের পরিবর্তন কোনোদিনও সমান হবে? কোনো বিন্দুতেই সমান হবে না। কখন সমান হবে যদি জানতে চাও, তাহলে অবশ্যই সরলরেখা হইতে হবে। সরলরেখাটা তবে যেন
এক্স অক্ষের সমান্তরাল না হয়, এক্স অক্ষের সমান্তরাল হলে হবে না, হয় এই দিক হইতে হবে, এই দিক অথবা এই দিক, যেই দিকেই হোক একটু হলেও ঢালু থাকতে হবে, মানে ঢালু মানে ঢাল আছে। আর সমান্তরাল যদি হয়, মানে এক্স অক্ষের সমান্তরালই যদি হয়, মধ্যকার পার্থক্য যদি না থাকে, তাহলে এটা অবশ্যই সমান্তরাল। আর সমান্তরাল হলে তাদের দুজনেরই ঢাল শূন্য, ও ঢাল নাই। সব বিন্দুতে তুমি মাপলে কি হবে, না মাপলে কি হবে, ও ঢালই নাই। তাই এইরকম গ্রাফ দিয়ে বলে যদি এই বাঁকা গ্রাফ, তাহলে এই বৈশিষ্ট্য অনুযায়ী কি তাপমিতিক পদার্থ, তখন উত্তর হবে না। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সুন্দর একটা বিষয় পাইছি যে তাপমিতিক ধর্ম কি, তাপমিতিক পদার্থ কি, আর তাপমিতিক ধর্ম সম্বলিত বা তাপমিতিক পদার্থের যে গ্রাফ, সেখানে ঢালের মান অবশ্যই সবসময় এক থাকবে। তাহলে সেখান থেকে আমরা একটা বিষয় বলতে পারি না যে এক্সের পরিবর্তন বৃদ্ধি পাইলে ওয়াই এর পরিবর্তন বৃদ্ধি পায়। কত, আমি একটা সংখ্যা পরিবর্তন করলে ওর সাথে রিলেটেড আরেকটা রাশির পরিবর্তন হয়, তখন আমরা তাকে বলতাম কি, প্রপোর্শনাল বলতাম না, সমানুপাতিক বলতাম। মানে কি, ডেল ওয়াই বৃদ্ধি পাবে কখন, যদি ডেল এক্স বৃদ্ধি পায়, যদি ডেল এক্স বৃদ্ধি পায়, এরকম না? আচ্ছা, তোমরা যদি বুঝতে চাও তাহলে আমি তোমাদের জানা একটা বিষয় দিয়ে বুঝাই। খেয়াল করো, তোমরা শিখে আসছো না, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এরকম করে লিখতে না? হ্যাঁ, সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক লিখতে, গুণ এম এ লিখতে। এই ধ্রুবক, একটা ধ্রুবক থাকলে মানে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য ধ্রুবক দরকার। আর কোনো একটা রাশিতে যদি তুমি সমান দেখাইতে পারো, সেখানে একটা বিষয় যদি ধ্রুবক থাকে, তাহলে সেই ধ্রুবকটাকে বাদ দিয়ে, যেমন এই ধ্রুবকটাকে বাদ দিয়ে তুমি এই রাশিটাকে লিখতে পারবে এফ সমানুপাতিক এম এ। এই অ্যানোলজি দিয়ে এতটুকু তুমি যদি আগে থেকে জেনে থাকো, তাহলে এখন বলো তো আমাদের এখানে সব বিন্দুতে স্লোপের মান যদি একই থাকে, তাহলে কি হবে, স্লোপটা ধ্রুবক হবে না? মানে ডেল ওয়াই এর পরিবর্তন ভাগ ডেল এক্স এর পরিবর্তন সমান ধ্রুবক হবে না? সব জায়গায় মান এক, তাহলে ও কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না তো। এখানেও হাফ, এখানেও হাফ, প্রত্যেক বিন্দুতে হাফ পাবে, তার মানে ধ্রুবক। তাহলে আমাকে বলো তো, আমরা যদি দেখি কোনো এক জায়গায় ডেল ওয়াই সমান ধ্রুবক গুণ ডেল এক্স, বুঝতে পারছো? আমরা যদি এক জায়গায় লিখি ধ্রুবক গুণ ডেল এক্স, তাহলে তুমি অবশ্যই লিখতে পারবা ডেল ওয়াই প্রপোর্শনাল টু ডেল এক্স। এটা লিখতে পারবা? মানে তুমি ডেল এক্সের যত পরিবর্তন বৃদ্ধি করবা, সমানুপাতিক মানে কি, ও বৃদ্ধি পাবে, ওর হ্রাস করবা, ও হ্রাস পাবে। এই ধরনের সম্পর্কই কেবলমাত্র তাপমিতিক ধর্ম বলা হয়, আর সেই পদার্থকে বলা হবে তাপমিতিক পদার্থ। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ওকে। আচ্ছা, এখন দেখো, তোমরা এই অধ্যায় শিখে ফেলছো, সামনে যা দেখবো তা শুধু ব্যবহার, মানে কোথায় কি ব্যবহার করবে, কোথায় কি ঘটে গেলে এটা দেখবো। এই অধ্যায়ের জন্য যা দরকার তা তোমরা প্রপারলি শিখে আসছো। আমরা স্লোপ কি শিখে আসলাম বলো তো, ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল কি ধ্রুবক। এই ইকুয়াল কেন ধ্রুবক বলা হয় সেটা তোমরা শিখে আসছো একটু আগেই। দেখো তো, আমি যদি বলি যে এইখানকার ঘটনা, এই যে 4 থেকে 8 এটা হচ্ছে ডেল এক্স একটা ঘটনা, এটা 1, তাহলে 2 থেকে 4 এটা হচ্ছে ডেল ওয়াই 1, এটা হচ্ছে 1 নম্বর ঘটনা। তাহলে ডেল ওয়াই 1 ভাগ ডেল এক্স 1 কত আসছিল, হাফ। ওকে, মাইনা নিলাম। তাহলে আমরা কি শিখলাম, ডেল ওয়াই 1 একটা ঘটনা, ডেল এক্স 1 ইকুয়াল হাফ। আমরা হাফটা লিখলাম না। আবার দেখো, যখন 12-র জন্য নিয়েছিলাম 0 থেকে 12, 12-র পরিবর্তন মানে ডেল এক্সের পরিবর্তন, এটাকে আমরা বললাম ডেল এক্স 2। আর ওয়াই এর পরিবর্তন কত ছিল, এই যে এইখান থেকে এইখানে না, হ্যাঁ কত ছিল, 0 থেকে 6, 6-এর পরিবর্তন, তখন আমরা এটার নাম দিলাম মনে করো ডেল ওয়াই 2। তাহলে বলো তো তাদের ভাগফল, যে ডেল ওয়াই 2 ডিভাইডেড বাই ডেল এক্স 1, এটা কি ডেল ওয়াই 2 ছিল, এটা হচ্ছে ডেল এক্স 1, সরি 2 ছিল এটাও। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, এ দেখো এদের ভাগফলও কিন্তু হাফ, মানে একই থাকবে বারবার। তাহলে কি হবে, ডেল ওয়াই 2 ডিভাইডেড বাই ডেল এক্স 2। এবং তুমি যত বিন্দুতে নির্ণয় করবা সবাই কি থাকবে, ওই হাফ থাকবে। আর এই হাফ সংখ্যাটাকে আমরা কি বলতেছিলাম বলো তো, এই হাফ সংখ্যাটাকে আমরা বলতেছিলাম ধ্রুবক, কারণ বারবার একই থাকে তাই ধ্রুবক, তাই না? আচ্ছা, ধ্রুব কি লিখি, ধ্রুবক। ক্লিয়ার? এই ঘটনা যত জায়গায় ঘটবে সবাই কি হবে তাহলে বলো, এটা তো বুঝতেছো নাকি? আচ্ছা, আমরা যদি চাই যে ওয়াই আর ওয়াই, এক্স আর এক্স একই জায়গায় রাখি, তাহলে দেখতে একটু আমাদের সুবিধা হবে না, বা হিসাব করতে যদি সুবিধা হয়। তোমরা তো আর গুণ জানো, আমি তো জানি তোমরা আর গুণ জানো। আমরা যদি আর গুণের জন্য একটু লাইনটাকে এইভাবে লিখি কেমন হবে, খেয়াল করো তো, ডেল ওয়াই 1 ডিভাইডেড বাই ডেল ওয়াই 2 ইকুয়াল ডেল এক্স 1 ডিভাইডেড বাই ডেল এক্স 2।
এরকম লিখতে পারবো, মানে ওয়াই এর সাথে ওয়াই, এক্সের সাথে এক্স, 1/2 1/2। এটা বুঝতে পারছো? আমরা যত ঘটনার জন্যই লিখতে পারবো, কিন্তু অনেক ঘটনার জন্যই লিখতে পারবো। এবং এই বিষয়টা কেন গ্রাফের মাধ্যমে এনে এইভাবে বোঝাইছি জানো? ইন্টারমিডিয়েট যাওয়ার পরে তুমি যে পরিমাণ রসায়ন এবং পদার্থের ইকুয়েশনগুলো দেখবে, সেখানে ম্যাক্সিমাম টাইপের এই ধরনের বিষয় আসবে। এখন তুমি শিখে ফেলছো, ওগুলো তোমার বোঝা যে কী পরিমাণ ইজি হয়ে গেছে তুমি এখন বুঝতে পারবে না, ওই ক্লাসে যাওয়ার পর মনে পড়বে আমাদের। আর যারা এসব অ্যানালজি না বুঝে যাবে, তাদের মাথার উপর দিয়ে ফাইটার জেট গেলেও টের পাবে না। বুঝতে পারছো? সমান ধ্রুব। আচ্ছা, আমি এখান থেকে একটা ছোট্ট এই কী জন্য এটার নাম, থার্মোমিটারটাকে কপি করে ওই পেজে নিয়ে যাবো, বুঝছো? আমি আসলে পারি না, তো আমার একটু হেল্প দরকার হয় অনেক সময়। কপি আমি এই যে চলে আসছে থার্মোমিটার। তোমরা দেখো একটু, এখনই তোমাদের কাছে এটা প্রমাণ হয়ে যাবে। মনে করো আমি একটু পানি রাখছি এখানে, তার তাপমাত্রা হইল 2 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস। তখন উচ্চতা ছিল 4 mm। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমি কিছুক্ষণ তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে কী হলো, পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পারদের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। পারদের উচ্চতা বৃদ্ধি পাইতে পাইতে খেয়াল করো 8 mm উচ্চতায় চলে আসছে। কত mm? 8 mm। এখন বলতেছে এইখানে তাপমাত্রা কত, বলতে পারবা? ও আচ্ছা, তুমি তো এটা মনে রাখছো যে এইখানে তো দুইটা বিন্দুর নাম আছে, এটা হলো এক্স আইস, এদিকে বৈশিষ্ট্য তাই এরা আইস, এক্স আইস, এদিকে থেটা মানে তাপমাত্রা তাই থেটা আইস। ঠিক আছে, আমি বলছিলাম কি, এটা 0 মার্ক করে নিয়েছিলাম, আমরা মার্ক করে নিয়েছি 0, তাই এটা 0 থেকে। ওকে, আচ্ছা, এটা ছিল 0, এটাও ছিল 0, এটাও 0, এটাও ছিল 0। এখন তুমি বলবা কি যে ওয়াই এর পরিবর্তন, নতুন পুরাতন দুইটা পরিবর্তন। তুমি জানো কি, 0 জানো আর 2 জানো, এটা হচ্ছে তোমার আদি। এই যে 1 1 ওয়াই এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন, তাই না? এভাবে না? আচ্ছা, তুমি খেয়াল করো, আমাদের এখানে পরিবর্তন দুইটা, একটা হচ্ছে 0 থেকে 8, একটা হলো 0 থেকে 4। তুমি কোনটাকে আগে বলবা, কোনটাকে পরে বলবা? আমরা প্রথমে দেখছিলাম 0 থেকে 2 ছিল, তাহলে এক্স এর পরিবর্তন 2 - 0। ও আমি ভুল লিখলাম, দেখো তো 0 থেকে 4 না, আগে তো ছিল 0 থেকে 4, এই 4 - 0 ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন কত, 0 থেকে 8, এখন তো 8-এ চলে আসছে, তার মানে 8 - 0। ওকে, ওয়াই কত ছিল, 0 থেকে 2 ছিল, তার মানে কি হবে 0 থেকে 0 থেকে 2, তার মানে বিয়োগ করলে কি 2 - 0। আচ্ছা, নতুন পরিবর্তন কত, 0 থেকে থেটা নাকি, তাহলে থেটা - 0। আচ্ছা, কত হবে, বিয়োগফল 2 এর থেকে 0 বাদ দিলে 2ই থাকে, 0 বাদ দিলে থেটাই থাকে, আর এখানে 0 বাদ দিলে 4, এখানে 0 বাদ দিলে 8। থেটা সমান কত, থেটা সমান হবে 4 ডিগ্রি সেলসিয়াস। এবং তাই দেখো আমরা আগেও 8 মিলিমিটারের জন্য 4 ডিগ্রি সেলসিয়াস, 8 মিলিমিটারের জন্য 4 ডিগ্রি সেলসিয়াস কী দিয়ে নির্ণয় করলাম, এটা দিয়ে নির্ণয় করলাম, কারণ আমরা এই সম্পর্কটা প্রমাণ করে আসতে পারছি। বুঝতে পারছি? ক্লিয়ার এটা তোমাদের কাছে? আচ্ছা, তোমাদের কাছে যদি এটা ক্লিয়ার থাকে, তাহলে আমরা বিভিন্ন তাপমাত্রার স্কেল দেখবো। এখন বিভিন্ন তাপমাত্রার স্কেল আমি বললাম, খেয়াল করো আমি কি বলি আগে, তাহলে বুঝতে পারবে। একটু ধৈর্য সহকারে, একটু ধৈর্য সহকারে দেখো, আমরা এই বিষয়টাকে জাস্ট এটা এখানে একটু রাখতে চাইতেছি, তোমাদের নোটের জন্য জাস্ট এখানে থাকলো। হ্যাঁ, বলো তো, একজন বিজ্ঞানী সে বলতেছে যে আমি এরকম একটা স্কেল তৈরি করব, যখন বরফ এনে দেবো তখন পারদের উচ্চতা থাকে নিচে একদম শুরুতে, তাই এখানে আমি বললাম বরফ বিন্দুর নাম হলো 0। আর যদি বাষ্প পানি এনে দেয় তখন পারদের যে উচ্চতা যাবে সেখানে, সেই বিন্দুর নাম রাখবে সে বাষ্পবিন্দু। সে কী করলো, যখন এই বিন্দুতে আসে তখন তার নাম রাখলো বাষ্পবিন্দু, এটাকে বললো সে বাষ্পবিন্দু। সে ইংরেজিতে বলছে যে এক্স স্টিম, বাষ্পবিন্দু, এটা হচ্ছে এক্স আইস। সে মাঝখানে এই ফাঁকা জায়গায় ঘর টানলো, অনেকগুলো ঘর। কী পরিমাণ টানছে জানো, 100 পরিমাণ। সে কতগুলো টানছে এটা কিন্তু জানতে হবে, 100। সে বলে দিচ্ছে আমি 100টা ঘর টানছি।
সে বলছে আমি এক এক ঘরকে বলবো 1 ডিগ্রি সেলসিয়াস। সে কি বলছে? এক এক ঘরকে সে বলবে 1 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, সে বলবে এক এক ঘরকে 1 ডিগ্রি সেলসিয়াস। এখানে 100টা ঘর আছে, তাহলে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস নাকি? ওকে, সে কত নম্বর ঘরে আছে তাহলে তার তাপমাত্রা কত, এটা তাকে বলতে হবে। ঠিক আছে, এই যে X নাম্বার ঘরে থাকলে তার তাপমাত্রা কত, এটা জানতে চাইছে এই স্কেল ব্যবহার করে। তাহলে এখানে পরিবর্তন কয়টা? একটা হলো 0 থেকে X, তাই না? আরেকটা হলো থিটা স্টিম, একটা 0 থেকে স্টিম, একটা 0 থেকে থিটা, একটা 0 থেকে X, 0 থেকে স্টিম। ঠিক আছে, দুইটা পরিবর্তন না? বড় পরিবর্তন বড়, ছোট পরিবর্তন ছোট, তাই না? ওকে, দেখো তো, সে যদি বলে যে আমার এই ছোট পরিবর্তন ভাগ বড় পরিবর্তন, সে চায় আগে ছোট পরিবর্তন ভাগ বড় পরিবর্তন, ডেল y1 ডিভাইডেড বাই ডেল y2, এটাকে সে ছোট বলছে। আসলে ছোট বড় যেখানেই না, উপর নিচে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমান কী হবে? ডেল x1 ডিভাইডেড বাই ডেল x2 না? আচ্ছা, খেয়াল করো, এর পরিবর্তন কত? থিটা মাইনাস 0, থিটা মাইনাস 0, থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই কত? থিটা মাইনাস থিটা আইস। সে 0 বলছে, আমরা আপাতত একটু আইস দিয়েই লিখি, পরে আমরা মানটা লিখবো আর কি। এখানে কি হবে? থিটা স্টিম মাইনাস থিটা আইস, না? ক্লিয়ার? এই পয়েন্টটা কি বুঝতে পারলে কি না? আচ্ছা আচ্ছা, ওকে, শোনো, দেখো এক্সের জায়গায় কি আগে ছোট পরিবর্তন লিখছি উপরে, তাই আগে ছোট পরিবর্তন। এক্সের পরিবর্তন কি হবে? এক্স মাইনাস এক্স আইস, দেখো এক্স মাইনাস এক্স আইস, আর এটাকে কি বলতেছে? এক্স স্টিম মাইনাস এক্স আইস। তুমি বলো তো, এখানে যদি 100টা ঘর থাকে আর আমি এক এক ঘরকে বলি যদি 1 ডিগ্রি, তাহলে এইদিকে যত উপরে উঠবে তাহলে তত ডিগ্রি হবে। এটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে? এখন তুমি যদি এখানে মান বসাও, খেয়াল করো, এটা কিন্তু আমাদের সূত্র, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি যে এখান থেকে জাস্ট নিয়ে আসে, তো এটা আর লাগবে না, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের মেইন বিষয় হচ্ছে ওইখান থেকে এটা আমরা লিখতে পারলাম, ঠিক না? আমাদের মেইন বিষয় কিন্তু এটা দাঁড়াইলো। এখন দেখো এখানে আমরা যদি মান বসাই তাহলে কি হবে? থিটা আর 0 মান 0, সে লোয়ার পয়েন্টকে 0 বলছে আর আপার পয়েন্টকে 100 বলছে। আপার পয়েন্টকে কি বলছে? 100, আর ঘরের সংখ্যা 100। কও, এই যে থিটা স্টিম মাইনাস থিটা আইস, তাহলে কি হবে? 100 ঘর মাইনাস 0 ঘর সমান, ও সরি, 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তাহলে তার তাপমাত্রার পরিবর্তন আসবে। আচ্ছা, এখানে বর্তমান ঘর বিয়োগ 0 ঘর, আর 100 ঘর মাইনাস 0 ঘর, 100 ঘর মাইনাস 0 ঘর, তাহলে কী হবে? বিয়োগ করে দেখো, থিটা বাই 100 এক্স বাই 100, তাহলে দেখবা থিটা ইকুয়াল এক্স, মানে যত নম্বর ঘর তত ডিগ্রি সেলসিয়াস। প্রমাণ এলো না? এখন আমি যদি বলি, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের কনসেপ্ট, তার সেলসিয়াসের বিজ্ঞানী CELSIUS, সেলসিয়াস স্কেলের কনসেপ্ট। এখন দেখো, যদি আমি তোমাকে একটা ছোট্ট বিষয় এখানে দেখাই, একজন বিজ্ঞানী মনে করো বলল যে তার নিচের ঘরের নাম হলো 273, তার নিচের ঘরের নাম হলো 273, উপরের ঘরের নাম হলো 373। সে কিন্তু 100 ঘরের পার্থক্যই বলছে জাস্ট, বুঝছো? ও ঠিক লিখছি তো, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে ঘর সংখ্যা কত হবে? তাহলে তাপমাত্রা হবে 373, আর এখানে 0 না, এখানে হবে 0, এখানে হবে 273। ক্লিয়ার? বুঝতে পারছো? সে বলতেছে আমার 0K, নিচেরটা হলো 200K, 273K, মানে 0-র জায়গায় সে 273 বলতেছে। বুঝতেছো? আচ্ছা আচ্ছা, আমরা এটা এখানে কে দিব না, লেখাটা ঠিক হয়নি। এখন বলো তো, এটাই তো মূল সমীকরণ, এটা এখান থেকে আসছে না, মূল সমীকরণ। এই সমীকরণটার নাম আমরা বললাম 1। দেখো এখানে আমরা থিটার জন্য নিচে 0 থাকলে নির্ণয় করা যায়, নিচে 273 থাকলে কি নির্ণয় করা যায় দেখো তো। তাহলে থিটা মাইনাস 0 না, থিটা মাইনাস 273, এরপরে কী হবে? নিচে 273 আর 373, কও 373 মাইনাস 273 না, সমান কী হবে? এক্সের পরিবর্তন, এক্স মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। ক্লিয়ার?
আচ্ছা, আসলে এই বিষয়টা দেখো, এখানেও তুমি যত নাম্বার ঘরে যাবে থিটা আর এক্স ততই হবে, খেয়াল করো। মৌলিক ব্যবধান কিন্তু 100, কারণ 100 ঘর, ঘর তো চেঞ্জ হয় নাই, 100 ঘরই আছে। দেখো তাহলে এখানে কী হবে, 273 কত হয়, এক্স মাইনাস 373, রাইট? আচ্ছা, নিচে কত হয়, 100। দেখো তো এখানে আমি একটা ছোট্ট বিষয় আগে স্কিপ করা, মানে আগে বলে দেওয়া দরকার ছিল। বিজ্ঞানী সেলসিয়াস সে তার তাপমাত্রাটাকে সি দিয়ে প্রকাশ করে, আর যে বিজ্ঞানী কেলভিন সে তার তাপমাত্রাটাকে থিটা না এফ দ্বারা প্রকাশ করে। আমি ভুল বললাম, কে দ্বারা, কেলভিন কে দ্বারা প্রকাশ করে, দেখতে হচ্ছে ফারেনহাইট। হ্যাঁ বলতেছি একটা। আচ্ছা তাহলে এখানে কী হবে বলো তো, এই থিটাটা হয়ে যাবে কে নাকি, থিটাটা হয়ে যাবে কে। এখন দেখো তো কী হয়, এই 100 ভাগ করলে কেটে যাবে, মানে ওদিক দিয়ে গুণ করা কেটে যাবে, তাহলে কী হবে, কে মাইনাস 273 ইকুয়াল এক্স মাইনাস 273। তাহলে কী হবে, কে ইকুয়াল এক্স, মানে যত নাম্বার ঘরে আছে তত কেলভিন। কও এটা 273, তারপরটা 274, 275, 276, 277, এইভাবে গুনতে গুনতে 373, যত নাম্বার ঘরে তত নাম্বারে, জাস্ট খালি ওরা সংখ্যাটাকে চেঞ্জ করে দেখাচ্ছে। ঠিক আছে, আর একটা বিষয় দেখো, যদি বিজ্ঞানী ফারেনহাইটের জন্য লিখো, এখানে একবারে শেষ করে দেয় বিজ্ঞানী ফারেনহাইট। তো বিজ্ঞানী ফারেনহাইট কী করছে, সে এখানে তার নামে ব্যবহার করছে এফ, আর তার নিচের যে দাগ সংখ্যা সেটা 32 দিয়ে শুরু হয় নাম্বার, 32 কত দিয়ে শুরু হয়, 32 দিয়ে শুরু হয়। আর উপরে খেয়াল করো, উপরে হয় ওর, এটার ভ্যালু 212, ঘর সংখ্যা হয় 180। বুঝতে পারছো? তাহলে এই সমীকরণটাতে আমরা এর মান বসাবো, মানে ফারেনহাইটের জন্য। এটা হচ্ছে কেলভিনের জন্য, কেলভিন বানানটা ভুলে গেল নাকি, KLVIN, আমার স্পেলিংটা মনে নেই। এটা হচ্ছে ফারেনহাইট। আমি স্পেলিং ভুলে গেছি, ইংরেজি স্পেলিংটা ভুলে গেছি আমি, ফারেনহাইট। দেখো আমরা যদি লিখি তাহলে কি হবে, এখানে সরাসরি আমরা একইভাবে পরিবর্তন লিখবো। তাহলে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 বিয়োগ 32 সমান এক্স মাইনাস 32 212 বিয়োগ 32। এখান থেকেও তুমি একইভাবে দেখাবে যে এফ ইকুয়াল এক্স। ঠিক আছে, এখানেও 180 আসবে, 180 আসবে, বিষয়টা ক্লিয়ার। কেন এটা, তুমি এখান থেকে আসলে তাপমাত্রা নির্ণয় করতে পারবে, যে ঘর সংখ্যা দেওয়া আছে, যে এত নম্বর ঘরে আছে তাহলে তার তাপমাত্রা কত, সেখান থেকে তুমি এফ নির্ণয় করতে পারবে না। এই এক্সের মান দেওয়া থাকবে, সব জায়গায় এক্সের মান দেওয়া থাকবে। আমরা অঙ্ক অবশ্যই করব। ঠিক আছে, পরের স্লাইড থেকে। ওকে, আমরা বিভিন্ন স্কেল দেখলাম না, তাদের মধ্যে সম্পর্ক দেখবো, একটার সাথে আরেকটা সম্পর্ক। তোমাদের কাছে অবশ্যই এটা খুবই মজাদার একটা টপিক। আমরা একটু আগে স্কেল, মানে আমাদের যে থার্মোমিটার ছিল সেটাকে কপি করে নিয়ে আসি, একটু থার্মোমিটারও একটু কপি করে নিয়ে যাবো। কপি, এখানে কিছু নোট দেওয়া আছে প্রত্যেকটা স্কেলের জন্য, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তাপমিতিক ধর্ম থেকে শুরু করে সব তোমাদের নোটের জন্যই জাস্ট দিয়ে রাখা আছে। ওকে, দেখো আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় দিব এই অধ্যায় থেকে। এখান থেকে তোমার সৃজনশীল থাকবেই, সৃজনশীল বলো, এমসিকিউ বলো, মিস নেই। ক খ সব জায়গায় যেখান থেকে প্রশ্ন হয়, যে টপিকটা থেকে, এখন আমরা সেই টপিকটা পড়বো এখানে, বুঝছো? আচ্ছা দেখো, মনে করো আমাদের একটা টেবিল, এই টেবিলে আমরা, খেয়াল করো এটা একটা টেবিল। হ্যাঁ, এই টেবিলে বড় একটা ট্রে নিছি, ট্রেতে পানি রাখছি, পানি। ওকে, পানি রাখার পরে নিচে মনে করো আমরা একটু তাপ দিব, কিছুক্ষণ তাপ দিলাম। তাপ দেওয়ার পর আমি যে থার্মোমিটারটা তৈরি করছিলাম না, মনে আছে তো?
থার্মোমিটারের কথা, এই থার্মোমিটারটা তৈরি করছিলাম না, সেই চিকন একটা ফাঁপা নল দিয়ে সাথে পারদ ব্যবহার করে এই থার্মোমিটারটা তৈরি করছিলাম। এই থার্মোমিটারটার অনুরূপ আমি আরও কয়টি 4টি থার্মোমিটার তৈরি করলাম, একই সেম ফটোকপি মনে করো জাস্ট। বুঝতে পারছি নাকি পারিনি বলে? বুঝতে পারছি নাকি পারিনি সেই কথা বলি। আচ্ছা, আমি কয়টা থার্মোমিটার তৈরি করলাম? আমার এটার মতো করে জাস্ট একটা ফটোকপি থার্মোমিটার তৈরি করলাম। ওকে, দেখো তো এই থার্মোমিটার সবগুলো 0 বিন্দুতে সমান রেখে, মানে এক সমানে রেখে আমি একটা স্ট্যান্ডে ক্লিপ করে রাখলাম সবগুলো থার্মোমিটারকে, বুঝছো? তাহলে সবগুলো থার্মোমিটারের একই জায়গায় একইভাবে এক সমানভাবে অবস্থান করতেছে। মনে করো ক্ল্যাম্প করলাম, স্ট্যাম্পে আমি ক্ল্যাম্প করলাম 4টা থার্মোমিটারকে, নিচে একটা ট্রেতে পানি রেখে কিছু তাপ দিয়ে গরম করতেছে। তো তোমরা জানো এই ঘরের নাম কি? এক্স আইস। সবগুলো থার্মোমিটারের জন্য তো এটা এক্স আইস। এরপর আমি আরেকটা রড দিয়ে আমি আরেকটা ক্ল্যাম্প লাইন তৈরি করলাম। খেয়াল করো, এটার নাম কি বলবো তোমরা? এক্স স্টিম। ওকে, সব থার্মোমিটারের জন্যই তো এটা এক্স স্টিম। হ্যাঁ, এই মার্কগুলো মনে করো মুছে দিছি আমি, এখন তো মুছা যাচ্ছে না, মুছে দিলাম। দিয়ে প্রথমটায় আমি মার্ক করতেছি এরকম করে 100 ঘর মার্ক করলাম, 0 থেকে 100। তাহলে এর মাথার উপরে আমি লিখলাম 100, মানে এর ঘর আছে 100টা। ক্লিয়ার? এর ঘর আছে 32 থেকে 212, তাহলে এর ঘর আছে 180টা। এর ঘর আছে 0 থেকে না 273 থেকে 373, এখানেও ঘর আছে 100টা। কতটা ঘর আছে? 100টা ঘর আছে। এর প্রথম ঘরের নাম হলো 273, উপরের ঘরের নাম হলো 373। ক্লিয়ার? আচ্ছা, এর প্রথম ঘরের নাম কত? 32, উপরের ঘরের নাম 212। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলো তো এর প্রথম ঘরের নাম হলো 0 আর এটা ঘরের নাম হলো 100, তাহলে 100টা ঘর আছে। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে যদি বলি, তোমরা বলবে যে এই যে আমাদের এখানে থাকা বরফ, পানি যাই দেই নিছে, মনে করো পানি দিয়ে একটু হালকা গরম করতেছি, ওটাই মনে করো পানি দিয়ে হালকা গরম করতেছে। হালকা গরম করার পরে আমি এই চুলাটাকে জাস্ট সরাই নিলাম এখান থেকে। এখন কি করবা? তুমি কি বলবে যে এই পানির এক এক জায়গায় তাপমাত্রা এক এক রকম, নাকি সব জায়গায় একরকম? সব জায়গায় একরকম। এখন আমি 4টা থার্মোমিটারকে একসাথে বসাইলাম, একই পারদ দিয়ে ফটোকপি তৈরি করে থার্মোমিটার, মানে সবগুলো থার্মোমিটারের ভেতরে থাকা পারদ একই একই জিনিস, খালি জাস্ট টুকরো করে একটু টুকরো করে 4 জায়গায় রাখছে। ঠিক আছে? এখন তুমি যদি বলো যে আমি যে থার্মোমিটারটা নিলাম, সেই থার্মোমিটারের এই পানির যতটুকু গরম, তখন এই পারদের উচ্চতাটা কি কিছু বৃদ্ধি পাবে না? পাবে। তাহলে বলো তো এই পানির জন্য যদি এই থার্মোমিটারের উচ্চতা এখানে হয়, তাহলে এই থার্মোমিটারের পারদের উচ্চতা কি আলাদা হবে? আচ্ছা, এটা কি আলাদা হবে? এটা কি আলাদা হবে? পরেরটা কি আলাদা হবে বলো তো? পরেরটার কিচ্ছু বলি নেই, পরেরটার কিছু বলি নাই কিন্তু। আচ্ছা, একই কিন্তু হবে। ঠিক আছে? ওকে, পরেরটা সম্পর্কে আমি একটু লিখে দিই। এটার প্রথম ঘর হইল 4 আর লাস্টের ঘর হলো 94। লাস্ট ঘর হলো 94। ঠিক আছে? তাহলে এদের পার্থক্য হবে 90। ক্লিয়ার? আচ্ছা, সবগুলো ঘরে পারদের উচ্চতা এক হবে, এ ব্যাপারে তো কোনো ডাউট নাই। যদি আমরা এই পানিতে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করি, তাহলে সবগুলো পারদের উচ্চতা একসাথে হ্রাস বৃদ্ধি করবে সবগুলো, তাই না? এইখানে আমি কত মার্ক করছি এটা কিন্তু ওরা হিসাব করবে না, ওরা জানে না। পারদ কি জানে আমি কত মার্ক করছি গায়ে? এখানে আমি 212টা, মনে করি 180টা ঘর মার্ক করছি, 180টা ঘর মার্ক করা আছে। আচ্ছা, আমি এখানে যেহেতু 180টা আছে, তার মানে সংখ্যা বাড়বে, সংখ্যা বাড়াই দিলাম, 100 জায়গায় 180 করে দিলাম। ঠিক আছে? হয়েছে 180টা। হ্যাঁ, এখানে কিন্তু 100টা, তার মানে এখানে যতটা এখানে ততটা, এখানে কত 90টা, তার মানে এখানে কম হবে। তো 2-1টা আমি কমাই দিলাম, না খুশি থাকো। এখানে ঘন দেখা এটা কমাই দিলাম, ঘন দেখা এটা কমাই দিলাম। মনে করো তারপরও যারা আছে সবার সমান দূরত্ব আছে। ঠিক আছে? ঠিক আছে, মনে করো যে সবার সমান দূরত্ব আছে। এখন তো মনে করবা
ওকে, মনে করো, সমস্যা নেই। আমি কি বলতে চাচ্ছি এখন খেয়াল করো। আমি যদি বলি যে এই যে আমার স্কেল, এই স্কেলের জন্যে আমি যদি প্রথমে চাই যে আমার এখান তাহলে আমার ঘর সংখ্যা এক্স, তাহলে 0 থেকে এক্স মানে ছোট পরিবর্তন, আর এখান থেকে কি বড় পরিবর্তন না? কত? এই স্কেলের জন্যে ডেল x1 মাইনাস ডেল x2 কি আসবে? ধ্রুবক আসবে না? এটা কি চেঞ্জ হবে না? তাহলে আমার এখানে মানটা কত তুমি বলো তো দেখি। ছোট পরিবর্তন 0 থেকে, মানে x মাইনাস 0, x মাইনাস 0, x মাইনাস 0 না, আমি আসলে এটাকে x আইস বলতে চাচ্ছি। এমন লাইন লিখবো যেন সবার জন্য প্রযোজ্য হয়, এই কারণে। বলো তো নিচেরটা কি হবে? x স্টিম মাইনাস x আইস। এক্স স্টিম মাইনাস এক্স আইস মানে ঘর সংখ্যার পরিবর্তন। তাহলে এই মৌলিক ব্যবধানটা না, মৌলিক ব্যবধানটা প্রত্যেকটার জন্য, এটা মনে রাখো খালি। ক্লিয়ার? ওকে, তাহলে সমান কি হবে? ধ্রুবক হবে। মানে এই স্কেলের জন্য যদি ধ্রুবক হয়, তো এই স্কেলটারও তো ফটোকপি এটা, তাহলে এই স্কেলের জন্য তো ধ্রুবকের মান চেঞ্জ হবে, একই হবে না? আচ্ছা, একই যদি হয় তাহলে এইখানে আমার যে এক্স আর এইখানে যে আমার থেটা, এই প্রথমটার জন্য থেটা কত আমি কি জানতে চাইছি? চাই নাই কিন্তু। প্রথমটা যে বিজ্ঞানী আবিষ্কার করছে 0 থেকে 100, তার নাম হলো সেলসিয়াস, সি। বুঝছো? তার নাম হলো সেলসিয়াস, মানে সে সি বলে। পরের যে বিজ্ঞানী এইটা আবিষ্কার করে, এটা হচ্ছে তার নাম হলো ফারেনহাইট, উনি এফ বলে এটাকে। ঠিক আছে? এরপরটা যে 273, এখানে ওর এক্স, ঠিক আছে, কিন্তু এটাকে অবশ্যই কে বলে। এই স্কেলটা আমি বানাইতেছি না, তাহলে আমার নামে আমি তৈরি করতেছি, মনে করো। এটাকে এক্স বলতেছে, মানে ঘর সংখ্যার পরিবর্তন। আর এইদিকে যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটাকে বলবো মনে করো এম, আমার নামে বলবো। ঠিক আছে? দেখো, আচ্ছা, তুমি চাইলে তোমার নামেও লিখতে পারো। আচ্ছা, ধ্রুবক কও এই স্কেলের জন্য এক্সের পরিবর্তন দেখো তো। এই এক্স মাইনাস এক্স আইস, এই 32 না লিখে আমি এক্স আইস লিখছি, তাই না? আচ্ছা দেখো, এই এক্স আইস আর হচ্ছে এক্স স্ট্রিং পরিবর্তন দেখো একই, কিন্তু সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য, তাই না? এটা কিন্তু সবার জন্য। এবং এর যে ধ্রুবক, এর যে ধ্রুবক, সবারই তো ধ্রুবক একই আসবে, কারণ আসলে একটা স্কেল 4টা ফটোকপি। আলাদা স্কেল আলাদা পদার্থ দিয়ে বানাবে, তখন তো ধ্রুবকের মান অবশ্যই পরিবর্তন হবে। কিন্তু আমি এখানে প্রথমেই বলছি যে একদম সেম টু সেম সব কিছু ব্যবহার করে তৈরি করতেছে। তাহলে বলো তো, আমি যদি এখন এই স্কেলটা, মানে এই সূত্রটাকে এর জন্য ব্যবহার করি, সমান এর জন্য হবে না? সমান ওর জন্য হবে না? হ্যাঁ হবে। তো এখন আমরা লিখবো এই যে সেলসিয়াসের জন্য কি লিখবো? ওয়াই এর পরিবর্তন দিয়ে যদি বলতে চাই আমরা, এই তো এক্সের পরিবর্তন দিয়ে সবাই সমান, তাহলে ওয়াই এর পরিবর্তন কি সবাই সমান হবে? খেয়াল করো তো, সমান কি আমি লিখবো ডেল y1 ডেল y2। তাহলে কি হবে? এখান থেকে এখানে একটা পরিবর্তন, আবার এখান থেকে ওপরে আরেকটা পরিবর্তন, তাই কিনা কও? বেশি ঘন ঘন হয়ে গেছে আমার, তাই মাঝখানে লেখার বোঝা যাচ্ছে না কই থেকে কী লিখতেছে। এই যে এইখান থেকে এইখানে, তাহলে y1 কী হবে? সি মাইনাস এক্স, সরি, সি মাইনাস কি ওয়াই, মানে কি থেটা না? থেটা আইস বলতাম না নিচেটা, এটা এক্স আইস। তাহলে ডান পাশে কি লিখতাম আমরা? থেটা আইস, থেটা থেটা আইস, আর ডান পাশে লিখতাম থেটা স্টিম, তাই না? মনে আছে তো? আচ্ছা, তাহলে এইখানকার ছোট্ট একটা পরিবর্তন, সি মাইনাস এই লাইনের নাম থেটা আইস না? যদি আমরা ওয়াইয়ের জন্য চিন্তা করি, থেটা আইস মানে নিম্ন বিন্দু, বরফ বিন্দুতে তাপমাত্রা, সিতে তাপমাত্রা, বরফ বিন্দুতে তাপমাত্রা, এটা বলতে চাচ্ছে আসলে। ঠিক আছে, কও তাহলে y2 বড়টা না? এই যে এটা বড়টা না? কী হবে? স্টিম, থেটা স্টিম মাইনাস থেটা আইস, এই মানটা সমান ধ্রুবক হবে না? তাহলে ধ্রুবক মানে কি? এ দেখো, এটা সমান এ ধ্রুবক, এটা সমান ধ্রুবক, তাহলে এরা সমান। এইটা যদি এই স্কেলের জন্য যা আসবে, এই স্কেলের জন্য তো এই একই ধরনের বিষয়টা আসবে না? হ্যাঁ, তখন আমরা কি লিখবো? এফ মাইনাস থেটা আইস, আর নিচে কি লিখবো? থেটা স্টিম মাইনাস থেটা আইস। এটুকু কি বুঝতে পারছো? আচ্ছা বলো, ইকুয়াল কে মাইনাস 2, হ্যাঁ খালি সংখ্যা বসানোর রুচি চলে আসে না? থেটা আইস, তাহলে কী হবে? থেটা স্টিম। আচ্ছা, থেটা স্টিম বারবার লিখতেছি কেন? আমার কাছে তো ফটোকপির অপশন আছে, তাই না? দেখো এখানে ই মিসিং আছে, ইংরেজি বানানের স্পেলিং মনে থাকে না অত। দেখো এখানে কী হবে? 3টা স্কেলের জন্য করলাম, আমার জন্য, আমার তো একটা স্কেল আছে নাকি? সেই স্কেল বলো কী হবে? এম মাইনাস থেটা আইস, আচ্ছা, তারপর থেটা স্টিম মাইনাস থেটা আইস। এখন তুমি যদি মান বসাও, সেই তোমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা চলে আসবে, সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100। কারণ সেলসিয়াস স্কেলের জন্য উচ্চ ঘর 100, নিম্ন ঘর 0,
তাপমাত্রার ক্ষেত্রে কি হয় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওয়াই এর পরিবর্তন 100 থেকে 0 সমান এফ মাইনাস ওর নিম্ন তাপমাত্রা কত 32 ফারেনহাইট থেকে 212 ফারেনহাইট, 32 212 32 সমান কী হবে কে মাইনাস 273 আর 373 থেকে মাইনাস 273 নাকি? আমারও তো একটা স্কেল আছে নাকি? আজকে থেকে কি আমিও থার্মোডাইনামিক্সের একজন বিজ্ঞানী নাকি? নিজের নামে স্কেল বানাই ফেলছি। স্পেলিং মনে থাকে না আবার বিজ্ঞানী না। মাইনাস 4 আর কত হবে 94 মাইনাস 4। দেখো এখানে আসলে মৌলিক ব্যবধানটা আছে না প্রত্যেকটা স্কেলের জন্য নিচে, তাই আসলে তোমরা এই লাইনটাকে অবশ্য সুন্দর করে লিখতে পারো আরও এক চমৎকার দেখতে হবে। খেয়াল করো C/100 ইকুয়াল F মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইকুয়াল K মাইনাস 273 ডিভাইডেড বাই কত 100। তোমরা যদি পুরো তিনটায় যে মানে এটা তো দুটো করে তো ইকুয়েশন বলতে পারতেছো তাই না? পুরোটা একটা সমীকরণ মনে করো। এই সমীকরণে 20 দ্বারা গুণ করে দেখো C/5 আসবে, তোমাদের বইয়ে যেরকম লেখা আছে। আমি আসলে চেঞ্জ করতে আমারটা মিসিং গেছে, এটা লাগবে যখন ত্রুটিপূর্ণ সার্কিট কী জন্য বলে আচ্ছা থাক লিখি নাই থাক পরে। এটা ত্রুটিপূর্ণ স্কেলের তাপমাত্রা নির্ণয় করা শিখবো যখন শুদ্ধভাবে, তখন আমার এটা লাগবে। বুঝতে পারছো? এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে এই তাপমাত্রার স্কেলের তিনটার মধ্যে সম্পর্কটা তৈরি করা হয়। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা আসলে দেখি একটা ছোট্ট প্রশ্ন করি, ঠিক আছে? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বিলাই সাউ 36 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত দেখায়? বুঝতে পারছো? আচ্ছা বলো তো কী দেওয়া আছে? সি ইকুয়াল 36 ডিগ্রি, এফ ইকুয়াল কত জানতে চাইছে। তাহলে আমরা জানি সি মাইনাস আর তো মাইনাস লেখার প্রয়োজন নাই, C/5। তোমরা 5 দিয়ে ব্যবহার করো, আমি 100 দিয়ে করে দিচ্ছি যেহেতু আমি এখনও 5 লিখিনি, কোনো সমস্যা নেই। এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, ঠিক আছে? 36/100 ইন্টু 180 ইকুয়াল এফ মাইনাস 32। খেয়াল করছো? ওকে, কী হবে? এফ ইকুয়াল ক্যালকুলেট করবা 36/10 ইন্টু 18 যোগ 32। দেখো সেলসিয়াসে থেকে ফারেনহাইট, তাই তো? আমরা এই কাজটাকে জাস্ট আরেকটা পোর্শন তৈরি করে আমরা এটাকে কেলভিনেই নিয়ে আসবো, যে কেলভিনে কত, কে ইকুয়াল কত। তাহলে কী করবা? সি ইকুয়াল 36 ডিগ্রি সেলসিয়াস, কে ইকুয়াল কত? তাহলে তুমি তো একই কাজ করবা, উই নো। ওকে, কী লিখবো? সি মাইনাস, আচ্ছা -0 বারবার বলার অভ্যাস, সি ডিভাইডেড বাই কে মাইনাস 27 3 ডিভাইডেড বাই 100। এই কাজটা এখানে করতাম, পেজে জায়গা ছিল না তো। এই সেলসিয়াস আর কেলভিনের মধ্যে একটা মজার সম্পর্ক আছে যেটা তোমাদের অঙ্ক করতে বারবার লাগবে। অবশ্য তোমাদের প্র্যাকটিসে সেটা হয়ে যাবে একসময় মুখস্থ, তারপরেও খেয়াল করো ভালো করে। কী লিখি? এই 100 ভাগ অবস্থা ওইদিকে নিয়ে গুণ অবস্থায় না, ওই 100 গুণ আর নিচে ভাগ 100 100 কেটে যাবে না? তাহলে সি ইকুয়াল কী হবে? কে মাইনাস 273 না? আচ্ছা আরেকটা লাইন আমরা এখান থেকে লিখতে পারি না? কে ইকুয়াল সি প্লাস 273। এটাই আসলে সেই মজার সম্পর্ক।
কি সেটা? এই সিটাকে থেটায় বলা থাকে, তোমাদের প্রশ্নে থাকবে এরকম থেটা ইকুয়াল, এরকম বারবার লেখা থাকবে থেটা ইকুয়াল মনে করো 36°C। তুমি কি করবা? এটাই আসলে সি। তাহলে তুমি যদি এখানে কে এর সাথে থেটার সম্পর্ক নিও, আর এই কে মানে কেলভিন যে, তাকে টি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের টি। টি ইকুয়াল কত? তাহলে বলো তো কী লিখবা? টি ইকুয়াল থেটা প্লাস 273 না? দেখো তো সির জায়গায় 36 লিখতা না, তাই তো লিখবা এখানে। আমি জাস্ট এই লাইনটি দিয়ে নিয়ে আসলাম তোমাকে। এবং সবথেকে ইম্পর্টেন্ট লাইন, কোনো এক জায়গায় লেখা থাকবে যে 30°C। অঙ্ক করার সময় তো তোমাকে এসআই একক কেলভিনে করতে হবে। তখন 30 মানে কি? 30 যোগ 273, তাড়াতাড়ি যোগ করে বলবা যে 303 কেলভিন। 30° মানে কেলভিন, 303 কেলভিন দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে এবং ফার্স্ট। এটাই কিন্তু দেখো থিটা প্লাস 273। ক্লিয়ার? এখন একটা মজার প্রশ্ন আসে এখানে, যে কোন তাপমাত্রায়, কিসে আসে? কোন তাপমাত্রায়, বুঝো আগে প্রশ্নটা। আচ্ছা লিখে দিই যে কোন তাপমাত্রায়, বইয়ে আছে এটা, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইট একই হয়। হয়তো প্রশ্নটা বাংলায় একটু অন্যভাবে লেখা আছে। আচ্ছা মনে করো x ডিগ্রি সেলসিয়াস সমান x ডিগ্রি ফারেনহাইট। আসলে আমরা এই সংখ্যাটা জানি না, সেলসিয়াস আর ফারেনহাইটে সংখ্যাটা কত হলে একই রকম সংখ্যা দেখাবে। তাহলে সি আর এক্স এর জায়গায় আমরা কাকে লিখব? তাহলে সি ইকুয়াল এফ ইকুয়াল এক্স। ওকে, তাহলে উই নো, আমরা কি জানি? সি মাইনাস, আচ্ছা 0 আর না লিখি, সি বাই 100 ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180। আচ্ছা সি মানে এক্স বাই 100 ইকুয়াল এক্স মাইনাস 32, কারণ এক্স না, তাই উভয় এক্স। যে মানের জন্য এটা সমীকরণটা সিদ্ধ হবে সেই মানটা ধরে নিয়েছিলাম না এক্স, তাহলে এই সমীকরণ থেকে এক্সের সমাধানই হবে এক্স। আচ্ছা 180, তাই তো? দেখো 1 গুণ করতে হবে। আচ্ছা তোমরা মনে হয় দেখো 180x মাইনাস 100x ইকুয়াল মাইনাস 3200। দেখো লাইনটা কিন্তু এরকমই হয়, তোমরা করে দেখো। 80x ইকুয়াল মাইনাস 3200, x ইকুয়াল হবে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো, 40 ডিগ্রি ফারেনহাইটও বলতে পারো, দুইটাই বলতে পারবো অ্যান্সার। হ্যাঁ, তো মাইনাস ছাড়া আবার করো না এখানে। আচ্ছা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, দেখো মনে করো তোমাকে কেউ বললো যে একটা থার্মোমিটার নষ্ট থার্মোমিটার বরফ ও বাষ্প বিন্দুতে সে 4 ডিগ্রি সেলসিয়াস ও কত মনে করো 94 ডিগ্রি সেলসিয়াস পার্ট দেয়, এরকম একটা বলবে। এই পার্ট দেখে তোমার কি মনে হচ্ছে? যে সে তো 0 আর 100 দেওয়ার কথা, ভুল দিচ্ছে না? কারণ এই থার্মোমিটার দিয়েই তুমি মনে করো একটা পাত্রে কিছু পানি রাখা আছে, তার তাপমাত্রা নির্ণয় করবা এই থার্মোমিটার দিয়েই। ঠিক আছে, এইটা সেই থার্মোমিটার যেটা দিয়ে তুমি তার তাপমাত্রা নির্ণয় করবা। তুমি তো জানো যে এখানে বলে দিছে সে বরফ বিন্দুতে দেয় হচ্ছে 4 আর উপরে দেয় 94, এখানে 4 আর 94 দেয় পার্ট। মাঝখানে তুমি একটা পয়েন্টে দেখতেছো যে এক্স, সে বলতেছে যে এক্স বিন্দুতে সে বর্তমান তাপমাত্রা দিচ্ছে মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি ঠিক যে নিচে 4 দেয় উপরে 94-এর উপরে আর যায় না? সে অবশ্যই 40 দিয়ে দেখাচ্ছে, তাহলে সেটা ঠিক না। তাহলে আমরা একটা সমীকরণ দেখে আসছিলাম, মনে আছে? এই যে এইখানে দেখো তো m-4 94। আসলে আমি সংখ্যাটা নিজে জেনে দিছি, তাই না? না জানা সংখ্যা হলে কি করবা? এইখানে দেখো কি বলতেছে, তোমার বর্তমান জানতে চাও, তাহলে ওই স্কেলের নিম্ন পার্ট আর এখানে মৌলিক ব্যবধান,
এটাই কিন্তু সব জায়গায় বর্তমান জানতে চাও, এই যে বর্তমান জানতে চাও নিম্নপাঠ আর মৌলিক ব্যবধান অবশ্যই অন্য যে কোনো স্কেলের ওই বিষয়টার সাথে সমান হবে। ক্লিয়ার? তাহলে বলো তো তোমার এই স্কেলের ক্ষেত্রে বর্তমান কত? বর্তমান থিটা হলো 40, ঠিক আছে, মাইনাস নিম্ন কত? নিম্ন হলো 4, আর মৌলিক ব্যবধান কত? 94 - 4 ইকুয়াল, তুমি কোন স্কেলে জানতে চাও? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, যেটা খুশি সেটা। ফারেনহাইট, কেলভিন, সেলসিয়াস কোনটা জানবো? কত? সেলসিয়াস। ওকে, সেলসিয়াস -0, তাহলে কত? সেলসিয়াসের পার্থক্য কত? ঘর সংখ্যা বা পাঠের পার্থক্য কত? 100 - 0 না? সেলসিয়াস স্কেল তো আর ভুল না, যে ভুল সে ভুল। ভুলের যে তোমার ΔY ডিভাইডেড বাই ΔY2 এর যে মান আসবে সেটা অবশ্যই একটা ভালো স্কেলের জন্য ধ্রুবকটা একই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই থিটার মান কত? 40 না -4 ডিভাইডেড বাই 90 ইকুয়াল C/100। তাহলে কত? C ইকুয়াল কত হবে? 36 ডিভাইডেড বাই 90 ইন্টু 100। ক্যালকুলেট করে যা বের করবে সেটা হচ্ছে তোমার সঠিক তাপমাত্রা। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তুমি কোনো একটা ভুল পাঠ দেয় এমন থার্মোমিটারকে ব্যবহার করেও তুমি তার এক্স্যাক্ট বা সঠিক তাপমাত্রা সঠিক নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আমরা অনেক দূর শিখে আসছি। আমাদের প্রায় ফার্স্ট পার্টটা 1.5 ঘন্টায় হওয়ার কথা ছিল, আমি জানি না, ঘড়ি দেখা লাগবে, পার হয়ে গেছে না? আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন টপিক শুরু করার আগে ছোট্ট একটা আমাদের আগের দিনের মিস্টেক ছিল। এই যে এখানে একটা মাইনাস দিতে ভুলে গেছিলাম, সেটা -40 ডিগ্রি সেলসিয়াস হবে, -40 ডিগ্রি ফারেনহাইট। এটা তোমাদের একদম মনে থাকবে, কারণ এটা এমসিকিউ আসার মতো সরাসরি অ্যান্সার দেখা যাবে। হ্যাঁ, যে কত তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে একই সংখ্যা মান প্রকাশ পায়, সেটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস আর -40 ফারেনহাইট। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমরা শিখে ফেলছি। আমি আর ছোট্ট দুটো টপিক স্কিপ করে আসছিলাম আগে বলা দরকার ছিল, দুঃখিত। সেটা প্রথমে হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এখন আমরা বুঝতেছি তাপমাত্রা কী, তাপমাত্রা কেন, আমরা একটু ইন ডিটেলে শিখে আসছি। তাই অ্যাবসলিউট জিরো এই বিষয়টাকে এখন বোঝানো আরও অনেক সহজ হয়ে গেছে। পরম শূন্য, অ্যাবসলিউট বলতে আর কি, পরম কিছুকে বোঝায়, পরম। আর আমরা জানি পৃথিবীতে সব কিছুই আরেকটা সাপেক্ষে আমরা মেজার করে থাকি, তাই না? তাই কোনোটাকেই পরম বলে না অনেক সময়, আবার সময়কেও সময়ের সাপেক্ষে হিসাব করতে হয়। সব কিছু মিলিয়ে আমরা পরম কাউকেই বলতেছিলাম, তাই না? আচ্ছা, কিন্তু অ্যাবসলিউট জিরো কি, পরম শূন্য কি? এই পরম শূন্য মানে কনসেপ্টটা আসে ইন্টারমিডিয়েটে তোমরা পারবে, এখন ইন ডিটেল বলার সুযোগ নেই। একটা তাপমাত্রায় সায়েন্টিস্টরা প্রমাণ করে দেখছে, তত্ত্ব দিয়ে, মানে প্র্যাকটিক্যালি না, খাতা কলমে লিখে প্রমাণ করে দেখছে যে ওই তাপমাত্রায় নিয়ে গেলে কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এটা তো বাস্তবে সম্ভব না, গ্যাস তো অনেকগুলো অণু পরমাণু দ্বারা গঠিত না? তাদেরকে সংকুচিত করে যতই কঠিন করো না কেন, তার লাস্ট একটা এক্সিস্টেন্স থাকবে এবং তার অবশ্যই আয়তন থাকবে। তার মানে আয়তন শূন্য সম্ভব না। এই জন্য বলা হয় যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনকে তত্ত্বীয়ভাবে শূন্য ধরা হয়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। সেটা হচ্ছে -273.16, তোমাদের বইয়ে যদি 15 লেখা আছে ডিগ্রি সেলসিয়াস, আসন্ন মান হিসাব করলে 6ই হয়। হ্যাঁ, আর কেলভিন স্কেলে যদি তোমরা চিন্তা করো, তাহলে কেলভিনের জন্য আমরা কী শিখে আসছি? বড়টি থিটা প্লাস 273, তাই তো? তাহলে একটু খেয়াল করো তো কী করতে হবে। থিটার মান কত? -273 সামনে একটা 2 মিস গেছে। আচ্ছা, 16 প্লাস 273। এই যে আমরা 273 একটা পূর্ণ সংখ্যা দ্বারা বারবার অঙ্কটা শিখাই আসছি না তোমাদেরকে? ওইখানে আমরা ইচ্ছা করেই এই 0.15 যে ছিল, তারপর আরও ডিজিট আছে, সেগুলোকে স্কিপ করে একটা পূর্ণ সংখ্যা দিয়ে আসলে শেখানোর চেষ্টা করছি। সেখানে অবশ্যই এটাই হবে 16। ঠিক আছে, এখন সাম করে দেখো 0 হয়। তো আদর্শ গ্যাসের যে ইকুয়েশনটা পাবে সেখানে পিভি ইকুয়াল এনআরটি হয়, এনআরটি। ঠিক আছে, তো ভি ইকুয়াল টি যদি 0 হয়, ভি ইকুয়াল তুমি উপরে এনআর এর সাথে টির মান 0 যদি গুণ করো আর নিচে তুমি পি রাখো, যত মানে বড় সংখ্যাই হোক না কেন পি, টোটাল আয়তনটা 0 হয়। আমরা তোমাদের গ্যাসীয় প্রসারণ, অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ, গ্যাসীয় প্রসারণ যখন পড়বো না, তখন গিয়ে এই ছোট্ট কনসেপ্টটা একবার হলেও দেখবো, তখন তোমরা বুঝতে পারবে এই বিষয়টা। ঠিক আছে, তাহলে আমরা একটা সংজ্ঞা শিখবো, পরম শূন্য তাপমাত্রা কি। এটা সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি, জাস্ট তোমরা তোমার খাতায় লিখে নিতে পারো আর কি। এরপর আসবে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার কি?
ট্রিপল মানে 3, এটা তো আমরা বুঝতেছি। আচ্ছা, ট্রিপল শব্দের অর্থ হলো 3, পয়েন্ট মানে হলো বিন্দু, ওয়াটার মানে হলো পানি। তার মানে কি পানির 3টি বিন্দু নাকি? পানির 3টি বিন্দু নিয়ে কথা হবে, এরকম কিছু বোঝায়? হ্যাঁ, খেয়াল করো, এক ফোঁটা পরিমাণ, একদম মানে আমরা যত ছোট একটা আকারের মানে ফোঁটা, পানির ফোঁটা আমরা আমাদের চোখে ভিজিবল হবে, এরকম একদম অত পরিমাণ ছোট। তবে মাইক্রোস্কোপ বা অন্যান্য যন্ত্রের মাধ্যমে না, খালি চোখে দেখতে পাবো এত ছোট পরিমাণ একটা কণা বা পানির ফোঁটাকে ইমেজ করো। ওইটা যদি বরফ খণ্ড হয়, বরফের একটা খণ্ড ওই সাইজের বরফ, ঠিক ওই পরিমাণ সাইজের তরল পানি, আসলে বরফও পানি তরলও লিখতে চাইতেছিলাম, তরল পানি, এটা ঠিক হলো, লেখাটা ঠিক হলো না মনে হচ্ছে। আমি বরফকে কঠিন বলতে বোঝাচ্ছি, আর এই দ্বিতীয়টাকে ওই তরল পানি, অর্থাৎ আমরা সাধারণ পানিকেই বলতেছি, ঠিক আছে? ওকে, আমি আসলে 3টে ডিফারেন্ট স্টেটকে একসাথে প্রেজেন্ট করবো, তো এই কারণেই বলতেছি। আমাদের মনে হয় বিভিন্ন স্টেট অফ ম্যাটার এটাও আছে, এই মানে একটু আপকামিং টপিক, হ্যাঁ, সেখানেও আমরা দেখব। আরেকটা হচ্ছে ঠিক ওই পরিমাণ সাইজের অ্যাক্টিভ, আচ্ছা বাষ্পের তো আর ছোট্ট কণা হয় না, তাই না? স্টিম উড়ে যায় গ্যাসীয় আকারে, আর যখন পানি উড়ে যায় তখন একটা অণু আকারে উড়ে যায়। তো তুমি মনে করো যে এখানে যে পরিমাণ অণু আছে বরফে বা পানিতে তরল অবস্থায়, ঠিক ওই পরিমাণ অণু সবগুলোকে একখানে খুব কাছাকাছি করছো, কাছাকাছি করলে তো সেটা তরল আকার ধারণ করে, তাই না? আমরা যখন ফ্রিজ থেকে পানি বের করি তখন ওর গায়ে দেখবা যে বাষ্প জমে, বা ফ্রিজ থেকে কোনো শক্ত, মনে করো তুমি শশা বের করছো, ওর গায়ে দেখবা পানির কণা জমে, আসলে ওটা কিন্তু তরল পানি, ওটাকে তুমি বাষ্প বলতে পারবে না। পাতিল থেকে উড়ে যাচ্ছে তাপ দেওয়ার কারণে, যে কণাগুলো উড়ে যায় সেগুলো কিন্তু অণু আকারে উড়ে যায় পানির। তো অনেকগুলো অণুকে তুমি কাছাকাছি রাখতেছো, তখন সে পানির মানে ফোঁটা আকার ধারণ করে নাই, ওই রকম কতগুলো অণুকে একত্রে রাখছো এবং ওই পরিমাণ সাইজের, ঠিক আছে? জাস্ট এটাকে ইমেজ করো। তাহলে আমি এই অণুটাকে কি বলবো, সরি এই ফোঁটাটাকে, অণু তো বলা যাচ্ছে না, অণু তো একটা, এই ফোঁটাটাকে কি বলবো আমি? বাষ্প বলবো, বাষ্প, ঠিক আছে? ঠিক আছে, বাষ্প পানি, আর এটা হচ্ছে কঠিন পানি। বুঝতে পারছি? 3টাকেই আসলে ডিফারেন্ট স্টেটে দেখো আছে, আমি এই জন্য আর কি এইভাবে লিখছি 3টাকেই, বুঝতে পারছো? একটা হচ্ছে কঠিন পানি, একটা হচ্ছে তরল পানি, আর একটা হলো বাষ্প পানি। বলো তো এই 3টাকে তুমি আসলে কি মেনটেন করতে পারবা না? আমরা ধরে নাও কল্পনার জগতে একটা বিশেষ সিস্টেম তৈরি করলাম, যেখানে ওই বরফখণ্ডটা ওই অবস্থায় থাকবে, ও নড়াচড়া করবে না। তার মানে ওই সিস্টেমের মানে ওই বক্স বা ঘরের ভিতর বা একটা স্পেশাল গ্লাস রুমের ভেতর, কিংবা একটা গ্লাসের ভ্যাকুয়াম টাইপের বড় কোনো অ্যাকুরিয়াম টাইপ চিন্তা কর, ওর ভিতরে এমনভাবে পরিবেশটা নিয়ন্ত্রণ করা হবে যে ওই বরফখণ্ডটা গুলে পানি হবে না, এই পানিটা বরফ হবে না, আবার এই বাষ্পটা বাষ্পর চেহারাতেই থাকবে, তার স্টেট চেঞ্জ করবে না। বাস্তবে সম্ভব কিনা এটা এখন বোঝার দরকার নেই, আগে শুধু এইটুকু বুঝো যে আমি কি বলতে চাচ্ছি। পানির 3টা ডিফারেন্ট স্টেট, যে একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় এই পরিবেশে একত্রে রাখা সম্ভব হবে এক পয়েন্টে, এইভাবে। বুঝতে পারছো? একত্রে রাখা হয়, তাহলে তোমরা কি বলবে? পানির 3টা পয়েন্ট না, 3টে ফোঁটা না? হ্যাঁ, দেখো যে পরিবেশে, ভালো করে খেয়াল করো, যে পরিবেশে এই যে পানির 3টে ডিফারেন্ট স্টেট থাকতে পারে, এবং ওই পরিবেশের যে তাপমাত্রা, এই পরিবেশের তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পানির 3 বিন্দুর তাপমাত্রা বা ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। বুঝতে পারছো? এইখানে যে তাপমাত্রা, সেই থেটাটাকে আমরা বলতেছি ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এটা কার জন্য? পানির জন্য। ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা থেটা, ওই পরিবেশের তাপমাত্রাটা কত জানো? 0 ডিগ্রি সেলসিয়াস। বলো তো সেলসিয়াস স্কেলে যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কেলভিন স্কেলে কত? T = থেটা প্লাস 273.16। দেখো আমি কিন্তু 273 লিখে শেখাই আসছি, এখন আমি এখানে 0.16 লিখতেছি, তোমাদের বই 15 লেখা আছে, ওটা আরেকবার বলছিলাম 16ই ইউজ করো অথবা 273 ইউজ করো, ভ্যালু যেটা আসবে ওর একটাই ভ্যালু দেওয়া থাকবে। যদি কখনো MCQ পাও, অবশ্যই এমন ভ্যালু দেওয়া থাকবে না, তবে সরাসরি যদি 2টা অপশন থাকে তাহলে এটাকে দাঁড়াবে, কারণ এটা হচ্ছে বেস্ট। ক্লিয়ার? ওকে, এখন কও 0 মানে কেলভিনে কত হবে সেটা, এখানে কে আসবে না? অবশ্যই কে আসবে, আর 0তে 0 যোগ করলে ভ্যালুটা এটাই থাকবে 273.16 কেলভিন।
ক্লিয়ার? এটা অবশ্যই বড় হতে হবে। আমি কি বোঝাতে পারছি? পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কি? যে তাপমাত্রায় পানির 3টা ডিফারেন্ট স্টেপ একসাথে অবস্থান করতে পারে, সেই তাপমাত্রাটাকে আমরা বলতেছি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। পানির ত্রৈধ বিন্দুর সেই তাপমাত্রাটাকে আমরা বলতেছি পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। ক্লিয়ার? তার ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার কি? এই যে 3টা ডিফারেন্ট স্টেট একসাথে অবস্থান করা, এটাকে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এখানে সংখ্যাটা সুন্দর করে লিখে দেওয়া আছে। হ্যাঁ,